এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আরিয়ান রকি। উনি বর্তমানে মিরপুর 7-এ রয়েছেন। ওনার বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মহিষপুর ইউনিয়নে। ঘটনাটি ওনার নানির সাথে ঘটেছিল। ওনার নানা যেখানে ঘরবাড়ি করেছেন সেটা হচ্ছে ভৈরবের জগন্নাথপুরে। নানুর বিয়ের পর তো নানার বাড়িতেই চলে আসছেন। তো ঘটনাটির সূত্রপাত 2010 সালের দিকে। নানির আসল বাড়ি মানে নানির বাবার বাড়ি ময়মনসিংহের উত্তরা যেই এরিয়াটা রয়েছে, এখানকার পাহাড়ি যে সাইডটা, এখানে এই একদম এক্সাক্ট গ্রামের নামটি আরিয়ান রকি ভাই মনে করতে পারেন না, যে নানির যে বাবার যে অরিজিনাল যে বাড়িটা, ওই বাড়িটা কোন গ্রামে আর কি। হয় কি, ওই 2010 সালে জমি জমা ভাগ বাটোয়ারা সংক্রান্ত আলাপ আলোচনা হবে। নানি যাবেন সেখানে ময়মনসিংহে। ওখানে যাওয়ার জন্য নানি এই যে রকি ভাইকে সাথে নেন, নানির এক ছোট ভাই সাথী হন, এই 3 জন মিলে সেখানে যান। সেখানে মোট 18 দিন ছিলেন। 18 দিন থাকার পর 15-16 দিন বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। মোটামুটি তাদের সাথে সবাই খুব ভালো ব্যবহার করেছে। 17তম দিন, ওই দিন খুব ঝামেলা লেগে যায়। নানির ছিল আরও 2 বোন, আরও এক ভাই। তো এই ভাই তো ওনার সাথে ছিলেন, নানির ছোট ভাই, আর 2 বোন। এই 2 বোন ওনারা আসলে এই জমি জমা নিয়ে বিশাল একটা ঝামেলা পাকান। নানির ভাগের যে জমি, এই জমিটা এই 2 বোন ভোগ দখল করছেন। আর নানির যে ছোট ভাই, তার অংশটা উনি পেয়েছেনই। নানির জমি যে তারা ভোগ দখল করছেন, তারা সেটা দিতে নারাজ। নানিকে তারা বুঝায়ও দিবেন না, জমি বিক্রি করে টাকাও দিবেন না। একটা পর্যায়ে নানি বলেন, আচ্ছা ঠিক আছে, তোরাই খা, কমপক্ষে ফসলটা তো আমাকে দে, কিছুটা ফসল দে আমাকে, তাও তো আমি আমার যেই শ্বশুরবাড়ি তাদের কাছে তোমার মুখ থাকে না, সেটাও তারা দেবেন না। তাদের কথা হচ্ছে যে নানি যদি আসতে চান এখানে আসবেন, বেড়াবেন, যে কয়দিন থাকার ইচ্ছা থাকবেন, কিন্তু জমি জমার কোনো অংশ তিনি চাইতে পারবেন না। এইটা নিয়ে তো লেগে গেল বিশাল গন্ডগোল। 17তম দিনে 18তম দিন, এই 18তম দিনে নানি এরকম ঝগড়াঝাটি করে ওখান থেকে রওনা দিলেন। রওনা যখন দিয়েছেন, পথিমধ্যে হঠাৎ করে নানি অসুস্থ হয়ে পড়েন, মারাত্মক অসুস্থ। ওনার বমি হচ্ছে। এই রকি ভাই আর নানির যেই ছোট ভাই, উনি চিন্তা করেছেন যে, বা ওনারা 2 জন চিন্তা করেছেন যে জার্নি করেছেন না, তাছাড়া ঝগড়াঝাটি হয়েছে, আসার সময় তো বা ভারী খাবার দাবার খেয়েছেন, এই জন্য এটা হয়েছে, হতেই পারে। ওনারা ট্রেনে ওঠেন। ওনাদের গন্তব্য ভৈরব স্টেশনে ওনারা নামবেন, এরপর জগন্নাথপুরে যাবেন। নরসিংদী পর্যন্ত এসে নানি মারাত্মক অসুস্থ হয়ে যান, সেন্সলেস হওয়ার মতো অবস্থা, ওনার হুঁশ জ্ঞান নাই। নরসিংদী থেকে ট্রেন যখন ছাড়ে তখন বাইরে অনেক বৃষ্টি, ভয়ঙ্কর বজ্রপাতের শব্দও হচ্ছে। এভাবেই ওনারা ভৈরব পর্যন্ত আসেন। মোবাইল ফোনে আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল, এই যে রকি ভাইয়ের যেই মামা আছেন তাকে জানানো হয়েছিল, উনি আসেন, এসে নানিকে বাড়িতে নিয়ে যান। আর নানিকে বাড়িতে দিয়ে পরবর্তী দিন এই রকি ভাই আবার ওনাদের যে বাড়ি, এই যে মহিষপুর ইউনিয়নের, সেখানে চলে যান। 2 দিনের মাথায় খবর আসে যে নানি ভয়ঙ্কর অসুস্থ, তাকে দেখতে যেতে হবে। রকি ভাই ওনার মাকে নিয়ে ছোটেন নানিকে দেখার জন্য। যাবার পর যে তথ্যগুলো পান, এটা শুনে ওনারা অবাক হয়ে যান যে এরকম সমস্যা তো আগে নানির ছিল না। মামা যারা ছিলেন, ওই মামারা বলেন যে বাড়িতে আসার পর রাতের বেলা উনি যখন ঘুমাতে গিয়েছেন, মানুষের ঘুম আসতে তো একটু সময় লাগে, উনি ঘুমাতে যাওয়ার আগে তো আরও কথাবার্তা বলতেন, বিছানায় শুয়েও কথা বলতেন। বিছানায় শোয়ার সাথে সাথে নাকি উনি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যান। আর রাত 2:30 কি 3টার দিকে উনি যে কাজটি করেছেন সেটা হচ্ছে পাগলামি শুরু করেছেন। আর বটি ছিল ঘরের মধ্যে, ওই বটি নিয়ে ওনার যে ঘরটা ছিল, এই ঘরটা ছিল হচ্ছে চতুর্দিকে টিন, উপরে টিন, আর এই যেই টিনের বেড়াগুলো, এই বেড়াগুলোর যে খুঁটি, এই খুঁটিগুলো ছিল আবার সিমেন্টের খুঁটি, আর ফ্লোরটাও সিমেন্ট দিয়েই
আস্তরণ করা, যেভাবে ফ্লোর হয় আর কি অধিকাংশ ঘরবাড়িগুলোতে। তো নানি বটি দিয়ে উঠে ওই ঘুম থেকে উঠে ওই বটি দিয়ে মানে উঠেই ওই বটি দিয়ে ওই সিমেন্টের যে খুঁটি যেগুলো রয়েছে আর কি, ওই খুঁটিগুলোর উপর ক্রমাগত উনি আঘাত করছেন, ফ্লোরের উপর আঘাত করছেন, মানে বটি দিয়ে, মানে ঘুম থেকে উঠেই উনি বটি দিয়ে এই কাজ করছেন আর পাগলামি করছেন আর কি। এরকম তো ওনার কখনো হয়নি। ঘুম থেকে উঠেই উনি বটি দিয়ে ফ্লোরে আঘাত করছেন। বটি দিয়ে যদি ফ্লোরের উপর আঘাত করা যায়, ফ্লোরের উপর থেকে কিন্তু একটু একটু করে উঠে যায়, সাদা সাদা হয়ে যায়। আর সিমেন্টের খুঁটি, যেই সাদা সাদা খুঁটিগুলো আমরা দেখি আর কি, এরকম খুঁটি, এগুলোতে আঘাত করছেন। এদিকে মামারা ওঠেন, নানিকে থামানোর চেষ্টা করেন। তারপর এরকম দেখার পরই হচ্ছে এই যে রকি ভাইয়ের মাকে ফোন করেছেন, উনি চলে আসছেন, রকি ভাই চলে আসছেন। তো সারাদিন নানি কিন্তু একদম ভালো, নানি কিছুই বলতে পারেন না যে উনি ঘুম থেকে উঠে কি করেছেন, বটি দিয়ে কি করেছেন, উনি কিছুই বলতে পারেন না। কিন্তু যখনই উনি রাতের বেলা শুয়ে পড়েন, শোয়ার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে উনি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন, ওনার কোনো হুঁশ থাকে না। আর ঠিক ওনার ঘুম ভাঙে রাত 3টা বাজার কিছুক্ষণ আগে। এরপর উনি এই কাজ শুরু করেন। বটি নিয়ে এরকম 2 দিন করেছেন, এরপরে বটি আর ঘরে রাখা হয়নি। এরপর উনি ঘুম থেকে উঠে পাগলামি আচরণ করছেন। এক রাত্রে হয় কি, ওই রাত্রে কিন্তু রকি ভাইয়ের মা বাড়িতে আছেন, এই নানি বাড়িতেই আছেন। হঠাৎ করে নানিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘরের দরজা খোলা, চারদিকে খোঁজাখুঁজি শুরু হয়ে গেল, নানি নাই। ঘরের সব জায়গায় খোঁজা হলো, নানি নাই। ওয়াশরুমে খোঁজা হলো, নানি নাই। কোথাও নাই, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর আশেপাশের লোকজনও জেনে গেছে, তারা উঠে পড়েছে, তারা খোঁজাখুঁজি করছে, নানিকে কোথাও পাওয়া যায় না। সবাই যখন ঘরে চলে আসছে এবং চিন্তা করছে নানি কোথায় যেতে পারে, ওই সময় মনে হলো নানির যেই বিছানা সেটার নিচ থেকে গড় 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 আওয়াজ আসছে। কি ব্যাপার, এই আওয়াজ করে কে? কোনো বিড়াল টিড়াল ঢুকলো নাকি? নিচে যখন তাকিয়েছেন দেখেন যে নানি বিছানার নিচে, অথচ বিছানার নিচেও তাকে খোঁজা হয়েছিল, তিনি ছিলেন না। তাহলে এখন কোত্থেকে আসলেন? নানিকে সেখান থেকে বের করা হয়, তখন উনি অচেতন অবস্থায় কিন্তু ওইরকম করছেন। ওই রাত ওভাবেই কেটে যায়। পরের দিন নানি যখন স্বাভাবিক হয়েছে, উনি কিছুই বলতে পারেন না কি হয়েছে। এর পরের দিন একই অবস্থা। হঠাৎ করে রাতের বেলা নানি ঘরে নাই, ঘরের দরজা খোলা। সবার আগে তখন বিছানার নিচে খোঁজ করা হয়েছে, বিছানার নিচে নাই। ওই বাড়িতে যতগুলো বিছানা ছিল, কোনাকাঞ্চি ছিল, সবগুলোতে খোঁজ করা হয়েছে, কোথাও নানি নাই। আবার খোঁজাখুঁজি হলো, অনেকক্ষণ ধরে নাই। আবার যখন সবাই বাসায় এসে বসেছে হন্যে হয়ে যে এখন কি করা যায়, তখন আবার নানির বিছানার নিচ থেকে গড় 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 আওয়াজ। নানি আবার কোত্থেকে যেন চলে আসছে। নানি কিছুই বলতে পারেন না যে আসলে এটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, ওনার কোনো সেন্স থাকে না। এখন আরও একটা সমস্যা দেখা দিল, নানি কিছুই খেতে পারেন না। নানি খাওয়া দাওয়া বন্ধ, এমনকি পানিও খেতে পারছেন না উনি। পানি খেলেই বলেন যে পানি গন্ধ। গ্রামে তো কলের পানিগুলোই মানুষ বেশি খায়, কলের পানি যেহেতু খেতে পারছেন না, পরে ওনার যে মামারা ছিলেন, মামারা চিন্তা করলেন যে কি করা যায়, তাহলে এক কাজ করি, মিনারেল ওয়াটার কিনে নিয়ে আসি। তা বাজার থেকে মিনারেল ওয়াটারের যে জারগুলো রয়েছে, এই জারগুলো কিনে নিয়ে আসলেন। সেটা নানিকে খাওয়ানোর চেষ্টা করলেও নানি ওটা মুখে দিয়েই থুতু করে ফেলে দেন। যদি পানি গিলেও ফেলেন, সেটা বমি করে বের করে ফেলেন, বলে পানি গন্ধ। উনি পানি খেতে পারছেন না, কোনো খাবার খেতে পারছেন না। ওই সময় ওনাদের মাথায় আসে যে এটা মনে হচ্ছে কোনো কবিরাজকে দিয়ে সমাধান করতে হবে। তো একজন কবিরাজ আসেন, তাকে নিয়ে আসা হয়। তিনি আসার পর প্রথমে ওই বাড়ির চতুর্দিকে একটু হাঁটাহাঁটি করেন, নানির ঘরে যান, আশেপাশে যান। যাবার পর উনি বলেন যে বিষয়টা আমাকে বুঝতে হবে। কেননা ওই কবিরাজ বলেন যে সাধারণত কোনো জায়গায় যদি ওনারা যান, সেখানে কোনো পিশাচ শ্রেণীর জিনের যদি অস্তিত্ব থাকে, ওনারা বুঝতে পারেন যে এখানে একটা অশুভ শক্তি রয়েছে। কিন্তু ওই কবিরাজ এই বাড়িতে আসার পর কোনো ধরনের কোনো অশুভ শক্তির আলামত এখনও পান নাই।
তাহলে নারীর কি কোনো মানসিক সমস্যা হয়েছে, অন্য কোনো রোগ হয়েছে? এটা বুঝতে হবে কবিরাজকে। কবিরাজ বলেন যে আমি এই বাড়িতে 2-3 দিন থাকার অনুমতি চাই। আপনারা যদি অনুমতি দেন আমি বিষয়গুলো পর্যবেক্ষণ করতে চাই। পর্যবেক্ষণ করার পর যদি মনে হয় এটা জিন ঘটিত সমস্যা তাহলে আমি চিকিৎসা করব, আর না হলে বলে দেব যে ওনাকে ভালো কোনো মানসিক রোগের ডাক্তার দেখান। মামারা অনুমতি দেন, কবিরাজ ওই বাড়িতে অবস্থান করলেন। কবিরাজের উপস্থিতিতেই কিন্তু রাতের বেলা সেম ঘটনাটা ঘটে। হঠাৎ করে নানি নাই ঘরে, ঘরের দরজা খোলা, নাই তো নাই। অনেকক্ষণ পর নানি আবার একই রকম ভাবে ওই যে তার বিছানার নিচে গড় 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 শব্দ করতে করতে উপস্থিত হয়েছেন। কিভাবে বের হয়েছেন, কিভাবে আসলেন, বাড়ির দরজাও খোলা ছিল, কিন্তু উনি কিভাবে ঢুকলেন? সবাই বুঝতে পেরেছিল যে খোঁজাখুঁজি করার দরকার নাই, কিছুক্ষণ পরে এমনিতেই খাটের নিচে তাকে পাওয়া যাবে। কিন্তু উনি কিভাবে বাইরে গেলেন, কিভাবে ঢুকলেন এতগুলো মানুষের সামনে, এটা কিন্তু এক রহস্য। কবিরাজ কিন্তু এই জিনিসগুলো দেখলেন। উনি কোনো ঝাড়ফুঁক করেন, উনি শুধু পর্যবেক্ষণ করছেন। নারীর খাওয়া দাওয়ার যে সমস্যাগুলো এগুলো পর্যবেক্ষণ করছেন। এরপর কবিরাজ আরও একদিন পর্যবেক্ষণ করেছেন সেম জিনিসটা। তো কবিরাজ কোনো ওষুধ বা কোনো ঝাড়ফুঁক করেন নাই। কবিরাজ বললেন যে আসলে এইটা আরও একটা ব্যাপার আছে কিনা এইটার সাথে, এটা বুঝতে হবে, তারপরে গিয়ে এই চিকিৎসা উনি করা শুরু করবেন। তো কবিরাজ উনি ওনার মতো করে কিছু ঝাড়ফুঁক করে দিয়ে যান। উনি আরও কয়েকদিন পরে আসবেন বলে জানান। উনি আরও কয়েকদিন পরে আসেন। এর ভিতরে কিন্তু নারীর সমস্যাটা চলছেই, আর নারী কিছু খেতে পারছেন না। উনি শুকিয়ে একদম কাঠ হয়ে গেছেন। ওনার যেই বয়স ছিল সেই বয়সে স্বাভাবিক যে স্বাস্থ্য থাকার কথা সেটাই ছিল শুরুতে, কিন্তু ওই যে নানি তার যেই মূল বাবার বাড়ি সেখানে গিয়েছিলেন ময়মনসিংহের উত্তরার পাহাড়ি এলাকায়, ওখান থেকে আসার পর থেকেই যে সমস্যা শুরু হয়েছে এটা চলমান রয়েছে। ওই কবিরাজ আসেন, আসার পরে বলেন যে উনি জিন হাজির করবেন, ওনার সাথে থাকা কোনো জিন, আর ওনার সাথে থাকা কোনো জিন হাজির করার পর সেই জিনের মাধ্যম দিয়েই তথ্যটা পাবেন। এছাড়া উনি কোনো তথ্য পেতে পারছেন না, উনি কিছু বুঝতেও পারছেন না। তুলা রাশির একজনকে নিয়ে আসার কথা বলা হলে ওই সময় তুলা রাশির কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অতঃপর কবিরাজ সিদ্ধান্ত নিলেন যে উনি ওনার নিজের উপরই জিন হাজির করবেন। উনি আমল করা শুরু করলেন। তবে শুরুতে বলে দিয়েছিলেন যে উনি যদি মেঝেতে পড়ে যান, মানে পাটি বিছিয়ে করছিলেন, তো কেউ যেন তাকে না ধরে, যতক্ষণ না পর্যন্ত উনি নিজে উঠে স্বাভাবিকভাবে কথা বলবেন ততক্ষণ পর্যন্ত কেউ তাকে ধরবেন না। তো ওনার সাথে থাকা জিনরা আসবে, এসে তথ্য দেবে। এরপর কবিরাজ আমল করা শুরু করলেন। করতে করতে হঠাৎ করে ঠাস করে ফ্লোরের উপর পড়ে গেলেন। কেউ যদি বসে থাকে, কেউ যদি বসা থাকা অবস্থায় যদি কাউকে পেছন থেকে ধাক্কা দেয়, মানুষ যেরকম ধপাস করে সামনের দিকে ঝুঁকে পড়ে, উনি ওইভাবেই ঝুঁকে পড়ে যান। ঠাস করে ঝুঁকে পড়ার পর 7-8 সেকেন্ড এরকমই থাকেন। এরপর উঠে বসেন, উঠে বসে সালাম দেন। সালাম দেওয়ার পর তখন ওই কবিরাজ মেয়েলি কণ্ঠে বলতে, প্রথমে পুরুষের কণ্ঠে বলছেন যে কেন তাকে ডাকা হয়েছে। তখন ওই যে মামা এই সবগুলো কথা খুলে বলেন যে এই ঘটনা তার মায়ের সাথে এই বিষয়টা হচ্ছে। তখন বলেন আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, অপেক্ষা করো। এই বলেই কবিরাজ আবার ধপাস করে মাটিতে আছড়ে পড়েন, একই রকম ভাবে যেভাবে প্রথমটা হয়েছিল। এরকম থাকে কয়েক মিনিট। এরপরে কবিরাজ আবার উঠে বসেন, উঠে বসে আবার উনি সালাম দেন। তবে এবারের কণ্ঠটা একদম মেয়েলি কণ্ঠ, আর পূর্বের কণ্ঠটা ছিল পুরুষালী কণ্ঠ। তো পূর্বে পুরুষালী কণ্ঠ আর এখন মেয়েলি কণ্ঠ। তো মামা সালাম দিয়েছেন, তখন সালামের জবাব নিয়েছেন খুব সুন্দর করে, আর বললেন যে একটু আগে যে এসেছিল সে আমার বড় ভাই, আমি তার বোন, আমরা 7 ভাই বোন। মূলত আমার বড় ভাই কিছু তথ্য জেনে আমাকে বলেছে, এই জন্য আমি আসলাম। এই মহিলার উপরে 41 দিনের একটা ভয়ঙ্কর কালো জাদু করা হয়েছে, আর পরপর 7টা বান মারা হয়েছে। আর এই বান মারার জন্য 7টা জিনকে দায়িত্ব দেওয়া হয়েছে, যার মধ্যে 3টা খুবই শক্তিশালী পিশাচ শ্রেণীর জিন।
এরা যখন যে দায়িত্ব নেয় এই দায়িত্ব থেকে তারা কখনোই সরে যায় না, এরা এটা করবেই, এ পর্যন্ত তাদের সরে আসার কোনো রেকর্ড নাই। এরকম একটা কালো জাদু তার উপর করা হয়েছে। এই জাদুর মেয়াদ 41 দিন। এরপর ভয়ঙ্কর কিছু হয়ে যাবে। সমাধান কি? তখন বললেন যে সমাধান এটা অত্যন্ত কঠিন বিষয়, এই সময়ের মধ্যেই অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তবে ওই সময়ে যেটা হয় সেটা হচ্ছে উনি কিছু বিষয় বলেছিলেন, ওই জিন যে কি করতে হবে উনি একটা নির্দিষ্ট সময় বলেছিলেন যে 7 নদীর পানি আনতে হবে, যেই নদীগুলো এমন যে সেদিক দিয়ে আসলে ওরকম লঞ্চ ট্রলার এগুলো ওভাবে চলে না, শুধু মাছ টাছ যদি কেউ ধরে, মানুষ স্বাভাবিক ছোটোখাটো কোনো কাজ করে, এরকম নদীর মানে 7টা নদীর পানি আনতে হবে, 7টা কবরস্থানের পানি আনতে হবে, আর 7টা মোমবাতি আনতে হবে, এরকম কথা বলেছিলেন। আর কবিরাজ আগে থেকে বলেছিল যে এই রিচুয়ালটা করার আগে, মানে উনি যে রিচুয়াল করতে বসেছেন এটা করার আগেই কলা আনতে হবে আর মিষ্টি আনতে হবে। মিষ্টি খুবই ভালো হতে হবে, আর কলা হতে হবে বাজারের সবচাইতে মিষ্টি কলা। তো সবচাইতে মিষ্টি কলা গ্রামে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে বিচি কলা। বিচি কলার মধ্যেও মিষ্টির তারতম্য রয়েছে। আমরা ফরিদপুর অঞ্চলে এগুলোকে বিচে কলা বলি, মূলত এটা বিচি কলা। সেরকম কলা আনা হয়। প্রথমে ওই জিনকে অফার করা হয় যে আপনাদের জন্য তো মিষ্টি কলা আনা হয়েছিল, আপনারা যদি নেন আমরা খুব খুশি হব। তখন নাকি একটা মিষ্টি হাতে নেয়, হাতে নেওয়ার পরে নাকের কাছে দিয়ে একটু সেন্ট নেয়, এরপরে বলে না এই মিষ্টিটা ভালো না, এটা খাবো না, এই বলে রেখে দেয়। তখন মামা বলে যে তাহলে কলাটা খান। কলাটা হাতে নেয়, স্বাভাবিকভাবেই ছোলে, তবে ছোলার প্রক্রিয়াটা একটা বাচ্চা মানুষরা যেভাবে কলা ছোলে ঠিকমতো বড়দের মতো করে ছুলতে পারে না, ওইভাবেই ছোলে। ছোলার পর কি করে, বিশাল বড় এক হা করে পুরো কলাটা মুখের মধ্যে ঢুকিয়ে দেয়। ঢুকিয়ে দেওয়ার পরপরই মানে 2 সেকেন্ড পরই ওই কলাটা আবার বাইরে থু করে ফেলে দেয়, বলে এই কলা টক। মামা বলে যে টক কিভাবে টক হলো, এটা তো বাজারে সবচেয়ে মিষ্টি কলা। বলে এটা আমাদের কাছে টক মনে হয়েছে, এটা খাওয়া যাবে না। তবে মিষ্টিটা কেন খেতে পারলাম না, কলাটা কেন টক মনে হলো, এর পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে। তবে তোমরা মিষ্টি নিয়ে আসছো, কলা নিয়ে আসছো, খাইতে পারলাম না, এটা নিয়ে তোমাদের উপর আমাদের কোনো অভিযোগ নেই, এটার অন্য কারণ আছে, এটা তোমরা বুঝবে না। তো যাই হোক, ওই পরবর্তী ট্রিটমেন্ট কখন হবে কিভাবে হবে এই বিষয়টা জানিয়ে দেন। এরপর ওই জিনটা চলে যান। চলে যাওয়ার পরও যেটা হয় সেটা হচ্ছে যে ওই কবিরাজ ধপাস করে আবার মাটিতে পড়েন। এর 1-2 মিনিট পর কবিরাজ নিজে নিজেই উঠে বসেন, নিজের যে আঙ্গুলগুলো ওগুলো কচলাচ্ছেন এবং উনি বলছেন যে এখন তোমরা বলো তো কি হয়েছিল, এখন কিন্তু আমার উপর জিন নাই, আমাকে বলো কি হয়েছে। তখন এই বিষয়গুলো যখন বলা হয় তখন বলে ঠিক আছে তাহলে এই আয়োজনটা করো, আমি কয়েকদিন পরে আসব। তো কবিরাজ পরে আসেন, আসার পর সেই আয়োজন করা হয়। আয়োজনের উদ্দেশ্য ছিল ওই জিনগুলোকে হাজির করা। কবিরাজ অনেক চেষ্টা করেন, কোনোভাবেই ওই জিনগুলো হাজির হয় না। 7 নদীর পানির সাথে 7 কবরস্থানের যে মাটি এগুলো মিক্স করা হয়, কাদার মতো বানানো হয় আর কি। তার উপরে মোমবাতি রাখা হয়, 7টা আগুন ধরিয়ে ওই জিনগুলোকে হাজির করানোর চেষ্টা করা হয়, কিন্তু কবিরাজ ব্যর্থ হন। কবিরাজ বলেন যে তার কাছে থাকা যেই 7টা জিন রয়েছে এরাও শক্তিশালী, তবে এরা আল্লাহওয়ালা জিন, এরা ওই ধরনের যেই পিশাচ শ্রেণীর জিনগুলো রয়েছে ওদের সাথে পারবে না, ওরা খুবই কালো জাদুতে পারদর্শী, আর এরা এই জিনিসগুলোতে পারদর্শী না। যার কারণে এরা কিছু তথ্য এনে দিতে পারলেও তাদের সাথে লড়াই করতে তারা সক্ষম নয়, আর ওই জিনগুলোকে হাজিরও করা গেল না। কবিরাজ ব্যর্থ হয়ে চলে গেলেন। এভাবে কিন্তু দিন চলে যাচ্ছে, ভয়াল 41 দিন। 41 দিনের মধ্যে অনেকগুলো দিন কিন্তু পার হয়ে গেছে এইভাবে 1 দিন 2 দিন করতে 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 করতে। এরপরে ওনাদের পরিচিত একটা এলাকা থেকে একজন পাগলি আসে। এই পাগলি বলতে ওই রকম পাগলি না যে তার মাথাটা ঠিক না, বিষয় এরকম না, উনি ওই যে কিছু ঝাড়ফুঁক করেন আর কি, অনেকে পাগলি বলে থাকেন। তারপরে অনেকের কিছু জড়িবুটির চিকিৎসা দেন। আর এই যে রকি ভাইয়ের নানি, তার সাথে এই পাগলির একটা সম্পর্ক ছিল। পাগলি যেন কার কাছ থেকে শুনেছে যে এই রকি ভাইয়ের নানি অসুস্থ, শোনার সাথে সাথে দেখতে এসেছে। দেখতে এসেই তো পাগলি কান্নাকাটি শুরু করে দিয়েছে যে আমার বুজির এই অবস্থা আমি এতদিন পরে জানলাম।
হায় হায়, এখন কি হবে, এখন আমি কি করব, এই বুজির আমি কিভাবে সুস্থ করব। ওর কাছ থেকে কত কিছু নিছি, আসছি, গল্প করছি, আজ ওর এই অবস্থা। এখন চিকিৎসা উনি করবেন, চেষ্টা করবেন, ওনার সর্বশেষ যে চেষ্টা সেটা উনি করবেন। উনি বললেন যে আমি আমার চেষ্টা করব। উনি দুইটা পদ্ধতি ব্যবহার করেছিলেন। প্রথম যে পদ্ধতি সেটা হচ্ছে একজন তুলা রাশির লোককে নিয়ে আসছিলেন। তুলা রাশির লোক একজন ভদ্রমহিলা, তাকে নিয়ে আসার পর অজু গোসল করিয়ে সামনে বসিয়েছেন। বসানোর পর ওই ভদ্রমহিলার এক হাত চেপে ধরেছেন ওই পাগলি, ধরে বলছেন যে চোখ বন্ধ করো, দেখো তো তুমি আমার এই বুজিকে দেখতে পাও কি না। তখন বলছেন যে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। তখন বলে যে তুমি তার কাছে যাও। কিছু সময় হাঁটার পর নাকি, মানে সে চোখ বন্ধ করে কিন্তু এই জিনিসটা হচ্ছে আর কি। হাঁটার পরে বলছে যে না আমি তো যেতে পারতেছি না। বলে তুমি চেষ্টা করো, কারণ না আমি তার কাছে যেতে পারতেছি না। তো বলে তুমি বুজিকে জিজ্ঞেস করো তো তার কি সমস্যা। বলে যে সে কোনো কথা বলতে পারতেছে না। তখন ওই বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি আবার পেছন দিকে সরে আসো। এরপরে ওই পাগলি ওই ভদ্রমহিলার হাত ছেড়ে দেন। তখন ওই পাগলি যেটা বলেন যে এখানে ভয়ঙ্কর একটা ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে যে এই বুজি মানে এই যে রকি ভাইয়ের নানি, উনি অনেক কিছুই বুঝতে পারেন কিন্তু উনি কিছুই বলতে পারেন না। এইটা বলতে গেলেই তার জবান বন্ধ হয়ে যায়। আর অনেক ভালো ভালো কথা, এই কথাগুলো উনি শুনতে পারেন না, কারণ ওই দুষ্টু জিনেরা এই কাজটা করে। কোন কাজ করলে ভালো হবে না হবে এটা উনি শুনতে পারেন না। আর কোনো কিছু বলতে গেলে তার জবান বন্ধ করে দেয়, এজন্য উনি বলতেও পারেন না। আর সময় আছে আর মাত্র 4 দিন। উনি বলেন যে 41 দিন আসতে আর মাত্র 4 দিন বাকি। 39 দিন হয়ে 39 দিন না, মানে আরও 37 দিন হয়ে গেছে আর কি, আর 4 দিন আছে। বলেন যে এখন আমি কি করি এই অল্প সময়ের মধ্যে। এরপরে যেটা হয় উনি সর্বশেষ চেষ্টা করতে থাকেন আর কি, যে এটাই সর্বশেষ চেষ্টা, যদি আমি বুঝতে পারি যে এর মাধ্যমে কিছু করা যাবে তাহলে আমি করব, আর না হলে আর কোনো উপায় নাই আল্লাহ ছাড়া। উনি যেটা করেন সেটা হচ্ছে যে একটা মগের মধ্যে কিছু পানি নেন। এটা কিন্তু রকি ভাই এই পুরো প্রক্রিয়াটা দেখেছেন, মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। রকি ভাই মাঝখানে শুধু একদিন ছিলেন না, ওই যে নিজের বাড়িতে গেছেন, তারপর আবার ফোন পেয়ে চলে আসছেন। তো রকি ভাইকে ওই পাগলি যিনি মহিলা কবিরাজ, উনি বলেন যে একটা মগের মধ্যে পানি নাও, এটার উপর একটা গামছা দিয়ে ঢেকে দাও পানিটা। তো উনি ওই গামছার উপরে ফু দিচ্ছেন, ওই মগের উপরে গামছাটা দেয়া হয়েছে আর কি। উনি বলেন যে ঝাড়ফুঁক শেষ করার পর এই মগটা উল্টিয়ে ধরতে হবে। যদি দেখা যায় এক ফোঁটা পানিও পড়ছে না, তাহলে বুঝতে হবে যে চিকিৎসা কাজ করবে। আর যদি পানি ফোঁটায় ফোঁটায়ও পড়তে থাকে তাহলে বুঝতে হবে আর সময় নাই। তো উনি ঝাড়ফুঁক করার পর ওভাবে উল্টিয়ে দিতে বলেন মগটাকে। যখন উল্টিয়ে দেওয়া হয় তখন এই রকি ভাই নিজেও দেখছিলেন এবং উপস্থিত অনেকেই দেখছিলেন যে ফোঁটায় ফোঁটায় পানি পড়া শুরু হয়েছে। তখন ওই মহিলা পাগলি হাও মাও করে কান্নাকাটি শুরু করে দিয়েছিল, যাহারে আমি কিছুই করতে পারলাম না। মানে ওনার যত শক্তি ছিল সেই শক্তি দিয়ে চিৎকার করে কান্নাকাটি করছিলেন, হাত পা আস্তে আস্তে কান্নাকাটি করছিলেন যে আমি আমার বুঝির জন্য কিছুই করতে পারলাম না, আর তো সময় নাই, তোমরা আল্লাহরে ডাকো। 41তম দিন যেদিন, সেদিন দেখা যায় যে এই যে নানির যে 2 বোন, ওই যে ময়মনসিংহের উত্তরার পাহাড়ি এলাকায় থাকে, এই 2 বোন কানতে কানতে আসতে, আরে আমার বোন মরে গেছে রে, আমার বোন মরে গেছে। তখন এই যে মামা যারা আছেন তারা এটা দেখেন, বলে যে বোন মরে গেছে মানে আমার মা তো এখনো জীবিত আছে। বলে যে জীবিত আছে তবে আর থাকবে না, এর জন্য আমরাই দায়ী, আমার বোনের কাছে মাপ চাইতে আসছি। তো তারা নানির কাছে যান। নানি তো কথা বলতে পারছিলেন না, এতটা অসুস্থ। ওনার আর আসলে উনি তো পানিও খেতে পারতেন না, ওনার আর কোনো কথা বলার অবকাশ ছিল না, একদম শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিলেন, জীবন্ত কঙ্কাল। তখন ওই বোনের কাছে গিয়ে তারা হাউমাউ করে কান্নাকাটি করে মাফ চেয়েছিলেন যে বোন, আমরা অন্যায় করছি, বুঝতে পারি নাই, সম্পত্তির লোভে আমরাই এই কাজ করছি, তোমাকে মেরে ফেলার জন্য 41 দিনের বান মারছিলাম, পরপর 7টা বান তোমাকে মারা হয়েছে, আমরা এর জন্য দায়ী, আমাদেরকে মাফ করে দাও।
তো এই কথা বলতে বলতেই নাকি মানে 10 মিনিটের মধ্যে নানি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাড়ির লোকজন ক্ষিপ্ত হয়ে এই দুইজনকে বাড়ির ভেতরে আর রাখেন নাই, তাকে বাইরে বের করে দিয়েছিলেন। নারীর গোসল, দাফন কাফন সব কিছু সম্পন্ন হয়। এই দুই বোন চলে যায়। পরবর্তীতে এই দুই বোন আবার এই যে রকি ভাইয়ের মায়ের কাছে আসে, এসে তারা একটা প্রস্তাব দেয় যে তারা তো অন্যায় করেছে, তাদের বোনের সম্পত্তি তারা ভোগ দখল করার জন্য এই ভয়াল 41 দিনের মরণ বান মেরেছে। তারা প্রস্তাব দেয় যে বোনের সম্পত্তি তারা আর রাখবে না, এই সম্পত্তি যেন রকি ভাইয়ের মাকে যেন বুঝিয়ে দিতে পারে, সেই জন্যই তারা এসেছে। এই সম্পত্তি বুঝে নেওয়ার জন্য রকি ভাইয়ের মা যেন সেখানে যান। যেহেতু ওনারা দুজন আসছেন, আসার পর সবার আগ্রহ কিভাবে তারা এই কাজটা করলো এই বিষয়ে যখন জানতে চান, তখন তারা বলেন যখন বোন রাজি হচ্ছিল না কোনোভাবেই, তার সম্পত্তি লাগবেই অথবা ফসল লাগবে, এই জিনিসটা তারা দেবে না, তখন তারা তাদের পরিচিত এক তান্ত্রিকের কাছে যান। তান্ত্রিক তখন তার কাছে থাকা ভয়ঙ্কর পিশাচ শ্রেণীর 3টি জিন সহ মোট 7টি জিনকে দিয়ে একটি কাটা গাছ, মানে এটা যে আসলে কি গাছ, সেই গাছে কাটা রয়েছে, এই কাটা গাছের উপরে, কাটাযুক্ত গাছের উপরে বান মারান। এই ধরনের বান মারা হলে এই গাছটি 41 দিনের ভিতরে মারা যায়। বান মারার 35-36 দিনের মাথায় ওনারা ভুল বুঝতে পারেন যে কাজটা ভালো হয় না। ওনারা কিন্তু খোঁজ খবর রেখেছিলেন যে কি অবস্থা। ওনারা ভুল বুঝতে পারেন, একটা সময় ওনাদের বোধোদয় হয় যে ওনারা কাজটা ভালো করেন নাই, অন্যায় করেছেন, ওনারা এর জন্য অনুতপ্ত। তখন ওনারা ওই তান্ত্রিকের কাছে যান। আবার যাওয়ার পর বলেন যে আমার বোনের উপর যারা করা হয়েছে, আমরা অন্যায় করছি, আমরা ভুল বুঝতে পারছি, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে, আপনি এই বানটা কেটে দেন। তখন ওই তান্ত্রিক নাকি ওনাদের দুইজনকে সেই গাছটাও দেখাইছিল যে দেখো এই গাছের উপর বান মারছি, এই গাছটা এখন অনেকটাই শুকায় গেছে, এই গাছটা একদম শেকড় সহ নিচ থেকে শুকায় গেছে, এখন এর বাঁচার আর কোনো উপায় নাই। আর এখন ওই জিনগুলোকে ফেরানোর কোনো উপায় নাই, যদি এখন ওদেরকে ফেরানো হয় তাহলে এই তান্ত্রিকের উপর তারা ক্ষুব্ধ হবে, রাগান্বিত হবে, তান্ত্রিকেরই ক্ষতি করবে। কারণ ওদের ফিরে আসার মানে কোনো জিনিস কাজ করতে গিয়ে ফিরিয়ে নিয়ে আসার কোনো রেকর্ড নাই, তাদেরকে একবার কাজ দিলে তারা সেটা বাস্তবায়ন করবেই, এছাড়া তারা ফিরবে না, আর এই গাছটাও আর বাঁচবে না। বলছিল যে এখন আর কিছু করার নাই, আরও 1-2 সপ্তাহ আগে আসলে হয়তো বা কিছু করা যাইতো, তখনও ওই গাছের ভেতরে রস ছিল, শেকড়েও রস ছিল, এখন সেটা নাই। এটা ওনারা নিজেরাও দেখেছিলেন যে কোন গাছের উপর বান মারা হয়েছে। তো ওনারা বুঝতে পেরেছিলেন যে 41 দিনের মাথায় মারা যাবে, এই জন্য 41 দিনের মাথায় ওনারা কাঁদতে কাঁদতে আসছিলেন। এখন কথা হচ্ছে যে রকি ভাইয়ের মা সেই সম্পত্তি নেবেন কিনা, যাবেন কিনা। পরিবার থেকে জানিয়ে দেওয়া হলো না, রকি ভাইয়ের মা তার মায়ের এই সম্পত্তিগুলো নিতে যাবেন না। ওখানে গেলে আবার যদি তার উপর বান মারে, কারণ কোনোভাবেই তারা এই দুই বোনকে বিশ্বাস করতে পারছিলেন না। রকি ভাইয়ের মা বলেছিলেন যে আমার সম্পত্তি লাগবে না, যদি পারো ওইটা বিক্রি করে দিয়ে যদি টাকা পয়সা দিতে চাও দাও, না হলে আমার কোনো দাবি নেই। পরবর্তীতে ওনারা সেটাই করেছিলেন, এভাবেই সমস্যার সমাধান করেছিলেন সম্পত্তির। ওনারা নিজেদের ভুল বুঝতে পেরেছিলেন যে ওনারা কি ভয়ঙ্কর কাজটা করেছেন। মৃত্যুর মাত্র 10 মিনিট কি আরো কম সময় আগে বোনের জীবিত অবস্থা ওনারা দেখতে পেরেছিলেন। ওনার বোন অর্থাৎ রকি ভাইয়ের নানি মাফ করেছিলেন কিনা এটা বলা মুশকিল, কারণ উনি তখন কথা বলার শক্তিও হারিয়েছিলেন। হয়তোবা মাফ করেছিলেন, হয়তোবা করেন নাই, আমরা জানি না, আল্লাহ ভালো জানেন। ওনারা যে অনুতপ্ত হয়েছেন এটাও একটা বড় বিষয়। অনুতপ্ত হয়ে আবার তান্ত্রিকের কাছে গিয়েছিলেন, কিন্তু সময় শেষ হয়ে গিয়েছিল, আর সম্ভব হয়নি সেটা ফেরানো। প্রিয় লিসেনার্স, ঘটনাটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আশা করছি ভালো আছেন আপনি, এবং যারা আপনার অডিয়েন্স রয়েছে তাদের উদ্দেশ্যেও বলতেছি যে হয়তো তারাও আলহামদুলিল্লাহ ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাইয়া। বরাবরের মতো আমি আজকে
আবারও ঘটনা নিয়ে আসলাম। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এতগুলো মানুষের ঘটনার মাঝে আপনি বারবার বা প্রায় সময় আমার ঘটনাগুলো সিলেক্ট করার জন্য। ভাইয়া, ভয় একটা এমন বস্তু, বস্তু বললে ভুল হবে, যে ভয় একটা এমন অনুভূতি যা প্রায় সকলের মাঝেই আছে। সবার মধ্যেই ভয় কাজ করে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে ভয় করে না। তো কিছু ভয় খুব সাংঘাতিক। আজকে আমি সেরকম সাংঘাতিক একটা ভয়ের ঘটনা নিয়ে আসলাম, যেটা শুনলে সকলের হৃৎপিণ্ড পর্যন্ত কেঁপে উঠবে এবং এই ঘটনা শোনার পরে আপনাদের শরীর ঠান্ডা হয়ে উঠবে। কেননা আজকের ঘটনা খুবই মোস্ট হরর ঘটনা। চলুন ভাইয়া, কথা না বাড়িয়ে শুরু করি আজকের ঘটনা। উল্লেখ্য যে আজকের ঘটনা আমার কাছে পাঠিয়েছেন শাহিদ কাপুর ভাই, ব্রাহ্মণবাড়িয়া থেকে। চলুন শুরু করা যাক। এই ঘটনাটি শোনা যায় লালবাগ কেল্লার পাশের এক পুরনো মসজিদ নিয়ে। এলাকাবাসী বলে এটা শুধু গল্প না, এটা হলো রাতের এক অজানা ভয়ঙ্কর সত্য। পুরান ঢাকার সরু গলি, পুরনো ইটের দেয়াল, আর সে গলির শেষে দাঁড়িয়ে আছে এক ছোট্ট মসজিদ। দিনে সেখানে সব কিছু স্বাভাবিক থাকলেও রাত নামলেই অদ্ভুত নীরবতা সেখানে প্রকাশ পায়। প্রায় 18 বছর আগের ঘটনা। মসজিদে নতুন একজন মুয়াজ্জিন আসে, যার নাম ছিল ইয়াসিন। তার কণ্ঠ খুব সুন্দর ছিল। আজান দিলে পুরো এলাকা থেমে তার আজান শুনত। কিন্তু প্রথম রাতেই মসজিদের এক বৃদ্ধ খাদেম তাকে সাবধান করে বলে যে, ইয়াসিন, তুমি রাত 3টার পর কখনো ছাদে উঠবা না। ইয়াসিন এগুলো হেসে উড়িয়ে দেয়। সেই রাতে ঘড়িতে ঠিক 3টা বাজে। সবাই ঘুমিয়ে যায়। হঠাৎ মসজিদের ছাদ থেকে ভেসে এলো এক আজানের অদ্ভুত শব্দ। কিন্তু ওই সময় তো কোনো প্রকার আজান হওয়ার কথা না। ইয়াসিন অবাক হয়ে ছাদের দিকে তাকালো। সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। ছাদে উঠে সে যা দেখলো তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। তার শরীর হঠাৎ করেই কাঁপতে শুরু করলো। ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছে একজন মুয়াজ্জিন সাহেব, সাদা কাপড়, মাথাও নিচু করে। সে আজান দিচ্ছে, কিন্তু তার কণ্ঠটা অস্বাভাবিক ভারী ছিল, আর প্রতিটা শব্দে যেন কষ্ট মিশে আছে। ইয়াসিন এগিয়ে গিয়ে বলল, এ কি, কে আপনি? মুয়াজ্জিন সাহেব ধীরে ধীরে তার দিকে ঘুরে তাকালো। তার মুখ ফ্যাকাশে, চোখে গভীর অন্ধকার। অতঃপর মুয়াজ্জিন বলল, এই আজান শেষ হয়নি এখনো। একটু পরেই হঠাৎ করে পুরো একটা ছাদ কেঁপে উঠল। ইয়াসিন দৌড়ে নিচে নামতে চাইল, কিন্তু নামার জন্য সিঁড়ি নেই ছাদে। চারদিকে শুধু অদ্ভুত ভয়ানক অন্ধকার। আর সেই কণ্ঠ আবারও ভেসে এলো যে শুরু করে তাকেই শেষ করতে হয়। পরদিন সকালে মসজিদের ছাদে পাওয়া গেল ইয়াসিনের জুতা, কিন্তু সে নেই। এরপর থেকে মাঝে মাঝে রাত 3টার পর লোকজন বলে এখনো মসজিদের ছাদ থেকে আজানের শব্দ ভেসে আসে, কিন্তু কেউ কখনো দেখতে পায় না আসলে আজানটা কে দিচ্ছে। আর যদি কেউ ভুল করে ছাদে উঠে যায়, তাহলে সে আর ফিরে আসে না, কারণ সেই শেষ আজান যেন এখনো শেষ হয়নি। তো ইয়াসিন নিখোঁজ হওয়ার পর লালবাগ কেল্লার পাশের সে মসজিদ নিয়ে চারদিকে গুঞ্জন ছড়িয়ে পড়ে। রাত 3টার পর কেউ আর ওই দিকেই যেত না। মসজিদের দরজা বন্ধ রাখা হতো, কিন্তু তখনও আজানের শব্দ থামেনি। কিছুদিন পর এলাকার মানুষ একজন বয়স্ক ইমাম, তার নাম ছিল হাফেজ আব্দুল করিম, তাকে নেওয়ার সিদ্ধান্ত নিলেন।
এবং তিনি নিজেই বিষয়টা দেখবেন এমনটা আশ্বাস দিলেন। সেই রাতে ঘড়িতে ঠিক 3টা বাজে, হালকা কুয়াশা। হঠাৎ ছাদ থেকে আবার সেই পুরনো আজানের শব্দ ভেসে এলো, কিন্তু এবার কণ্ঠটা আরো ভারী, আরো কষ্টে ভরা মনে হচ্ছিল। হাফেজ করিম ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ছাদে উঠলেন। ছাদে উঠে তিনি থমকে গেলেন। দেখলেন এক না 2জন মুয়াজ্জিন দাঁড়িয়ে আছে। একজন অজানা সেই পুরনো মানুষ, আরেকজন হলো ইয়াসিন। ইয়াসিনও আজান দিচ্ছে, কিন্তু তার চোখ ফাঁকা, তার মুখে কোনো প্রকার প্রাণ নেই। 2জন একসাথে আজান দিচ্ছে, কিন্তু শব্দগুলো মিলছে না। একটা টানছে সামনে, আরেকজন টানছে পিছনে। পুরো ছাদ কেঁপে উঠছে। হাফেজ করিম সাহেবের কাপা গলায় বললেন, থামো, এটা আল্লাহর ঘর, এখানে এইভাবে নয়। এমনটা শোনার পর হঠাৎ 2জনই একসঙ্গে থেমে গেল। তারপর ধীরে ধীরে মাথা তাকিয়ে ফিরে তাকালো এবং একসাথে বলল, আমরা এখনো শেষ করতে পারিনি। হাফেজ করিম বুঝতে পারলেন এটা অসমাপ্ত কিছু একটা। তিনি কোরআনের আয়াত পড়তে শুরু করলেন। হঠাৎ জোরে বাতাস বয়ে গেল। ছাদের কোণা থেকে ধোঁয়ার মতো কিছু উঠতে লাগলো। ইয়াসিন কাঁপতে শুরু করলো, তার মুখে কষ্ট। সে ধীরে বলল, প্লিজ আমাকে এখান থেকে নিচে যেতে দাও। হাফেজ করিম চোখ বন্ধ করে দোয়া পড়তে থাকলেন। হঠাৎ একটা তীব্র চিৎকার সব নিস্তব্ধ করে দিল। যখন তিনি চোখ খুললেন, দেখলেন ছাদে কেউ নেই। পরদিন সকালে মসজিদের সিঁড়ির কাছে পাওয়া গেল ইয়াসিনকে অচেতন অবস্থায়, কিন্তু সে বেঁচে আছে। সে আস্তে আস্তে সুস্থ হলো, কিন্তু তার সেই রাতের কোনো কিছু যেন মনে নেই। সবাই ভাবলো সব শেষ, কিন্তু কয়েক সপ্তাহ পর এক রাতে আবারও সেই ঘটনা ঘটে গেল। 3টা বাজতেই মসজিদ থেকে, ছাদের থেকে ভেসে এলো আবারও আজান, একটা সম্পূর্ণ আজান। এবার শুধু এক কণ্ঠ না, আর সেটা ইয়াসিনের না। আজও লোকজন বলে যে আজানটা শুরু হয়েছিল তা এখনো শেষ হয়নি। আর যদি কেউ মন দিয়ে সে আজানটা শোনে, শেষের দিকে একটা শব্দ ভেসে আসে, সেটা হলো এখনো আজান বাকি আছে, শেষ হয়নি, শেষ হয়নি। আর এই আজানটা কখনো শেষ হবেও না। ধন্যবাদ ভাইয়া, আজকের মতো এতটুকুই। যারা এতক্ষণ আপনারা দীর্ঘ মনোযোগ দিয়ে এই ঘটনা শুনলেন, আপনাদেরকে জানাই আবারও ধন্যবাদ। এখন আপনাদেরকে আমি একটা কাজ দেব, সেটা হলো আজকের ঘটনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা এখন আমাকে কমেন্ট করে জানাবেন। বলে রাখি যে আমি আপনাদের সমস্ত কমেন্টগুলো পড়ি এবং দেখি কে কোথায় থেকে কমেন্ট করছেন। আপনাদেরকে বলতে চাই, যদি আপনারা কোনো ভয়ঙ্কর ঘটনা শেয়ার করতে চান, অবশ্যই আপনারা আমাদের কমেন্টে যোগাযোগ করবেন এবং আমাদের মেইলে নক দিবেন। আমরাও আপনাদের সত্য ঘটনাগুলো সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আজকের মতো এতটুকুই ছিল ভাইয়া। আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং যারা অডিয়েন্স রয়েছেন, যারা এতক্ষণ অবধি ধৈর্য নিয়ে গল্পটা শুনলেন, আশা করছি আপনাদেরও হতাশ হননি। এবং আপনারা অনেকেই আছেন যারা শুধু গল্প শুনে যান কিন্তু কোনো মন্তব্য করেন না। আপনাদেরকে ভাইয়া পার্সোনালি রিকোয়েস্ট করবো, আপনারা অবশ্যই মন্তব্য করে জানাবেন যে আপনাদের এই ঘটনা কেমন লেগেছে। কারণ আপনাদের একটা মন্তব্য আমাদেরকে হাজারবার গল্পগুলো বলার অনুপ্রেরণা যোগায়। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলের দীর্ঘ আয়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমি শুভ্র, থাকি ব্রাহ্মণবাড়িয়া। কিছুদিন আগে পাড়ার এক বড় ভাইয়ের বিয়েতে গিয়ে অনেক পুরনো একজন বন্ধুর সাথে দেখা হয়।
যথারীতি ছোটবেলার কথাবার্তা বলতে গিয়ে কথোপকথন শুরু করি এবং এক পর্যায়ে জিন ভূতের কথা আসতে আমি ওকে জিজ্ঞেস করি যে ওর কোনো ঘটনা আছে কিনা বা ঘটনা জানে কিনা। সে আমার সাথে যে ঘটনাটা শেয়ার করে, ঘটনাটা আমি ওর নিজের ভাষায় বলছি। ঘটনাটা আজ থেকে 30 বছর আগের। মামা তখন মাদ্রাসায় পড়তেন। 12 বছর বয়সে মামাকে নানা জোর করেই মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন। একদিন মামা মাগরিবের নামাজ পড়ে বাইরে বের হন। মসজিদ থেকে মিনিট 10 দূরত্বে একটা শ্মশানঘাট আছে। সেই শ্মশানঘাট ক্রস করার সময় মামা খেয়াল করেন যে ওনার পেছনে পেছনে কিছু একটা আসছে। ব্যাপারটা আঁচ করতে পেরে পেছনে ফিরে তাকান। তাকিয়ে দেখেন একটা কুকুর তার পেছনে পেছনে আসছে। মামা 7-5 না ভেবে একটা গাছের ডাল পড়েছিল, সেটা তুলে ঢিল ছুঁড়ে মারে কুকুরটার দিকে। কুকুরটা অনেকটা কান্নার সুরে গোঙাতে গোঙাতে চলে যায়। তারপর মামা মাদ্রাসায় ফিরে যান। রাত আনুমানিক 2টার দিকে সে মূত্র ত্যাগ করার জন্য টয়লেটে যান। টয়লেটে কারো উপস্থিতি সে টের পাচ্ছিল। টয়লেটের চারপাশে তাকিয়ে অবশেষে ভেন্টিলেটরের দিকে যখন নজর যায় ওনার, উনি দেখেন ভেন্টিলেটরের মধ্য দিয়ে একটা বিভৎস চেহারা, কাটা মাথা, মুখের ভেতর অনেকগুলো দাগ, চুলগুলো টয়লেটের ফ্লোর পর্যন্ত এসে ঠেকেছে, চোখগুলো লাল, মনে হচ্ছে এখনই রক্ত বের হবে। মাথাটা ওনার দিকে তাকিয়ে আছে আর বলছে, আজ কাজটা তুই ঠিক করিসনি, তোকে ভোগ করতে হবে। মামা এটা দেখে আর সহ্য করতে না পেরে চিৎকার শুরু করে দেয়। চিৎকার শুনে মাদ্রাসার অন্যান্য ছাত্র এবং হুজুররা ছুটে আসে। মামা এতটাই ভয় পায় যে ওনার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছিল না। অনেকক্ষণ পর মামা স্বাভাবিক হলে হুজুররা জিজ্ঞেস করে যে কী হয়েছিল। মামা তাদের সব খুলে বলে, শ্মশানঘাট থেকে শুরু করে টয়লেট পর্যন্ত যা যা হয়েছে সব কিছু। হুজুর সব শুনে মামার শরীরটা বেঁধে দিয়ে তাবিজ দিয়ে বেঁধে দেন। তারপর মামা মাদ্রাসা পড়া আধা রেখেই চলে আসেন বাড়িতে। আসল ঘটনা হয় মামার বিয়ের আগে। মেয়ে দেখা হয়ে গেছে, নানা বিশেষ কাজে বাইরে গেছেন, আসতে 15 দিন লাগবে, তাই মামার বিয়ে 15 দিন পরেই হবে। বাড়িতে বেশ একটা আনন্দমুখর পরিবেশ। মামা ঢাকা থেকে আসছিলেন বিয়ের বাজার সদাই করতে। আস্তে আস্তে অনেক রাত হয়ে যায়। রাস্তা দিয়ে আসার সময় উনি দেখতে পান সাদা কাপড় পরা একজন মহিলা ওনার দিকেই আসছে। কিছুটা সামনে আসতেই মামা দেখতে পান একটা বিকৃত চেহারার মহিলা ওনার দিকে চেয়ে চেয়ে হাসছে। মামা কিছুটা ভয় পেয়ে নিজেকে সামলে ওই মহিলাকে ক্রস করে যাওয়ার সময় মহিলা পেছন থেকে বলে উঠল, কিরে তুই ভুলে গেলি আমায়? জোরে জোরে হাসার আওয়াজ শুনতে পান মামা। ভয়ে হাত পা নাড়াতে পারছিলেন না তিনি। মনে হচ্ছে কেউ যেন ওনার গলা টিপে ধরছে। কোনো অনেক চেষ্টা করেও কথা বলতে পারছিলেন না আর নিজেকে সামলে রাখতে পারেননি। অবশেষে মামা সেখানে অজ্ঞান হয়ে যান। প্রায় 2-3 দিন মামার কোনো খোঁজ খবর পাওয়া যায় না। বাড়ির সবাই প্রায় পাগল হবার উপক্রম। এভাবে একটা জলজ্যান্ত মানুষ গায়েব হয় কি করে? নানা বিষয়টা কিছুটা আঁচ করতে পারেন, তাই ওনাদের এলাকার বড় হুজুরকে বিষয়টা জানান। বড় হুজুর সব শুনে একটাই কথা বলেন যে তোমার ছেলে এসে যাবে। 3 দিন পর রাতে ঘরের দরজাতে অনেক জোরে জোরে করার শব্দ। বাড়ির সবাই ঘুম ভেঙে যায় এবং সবাই দরজা খুলে দেখেন যে মামা কাঁদতে কাঁদতে দরজার সামনে অজ্ঞান হয়ে যান। অনেকক্ষণ পর মামার জ্ঞান ফেরে। তারপর মামার সব কথা খুলে বলেন এবং তার সাথে কি হয়েছিল। নানা আগেই জানতেন ব্যাপারটা, তাই সবাইকে এ নিয়ে আর প্রশ্ন করতে মানা করেন। কিছুদিনের মধ্যে মামা স্বাভাবিক হওয়া শুরু করেন। মামার বিয়ের জন্য সবাই মেয়ে দেখতে শুরু করে। আবার কিছুদিনের মধ্যে মেয়ে পছন্দও হয়ে যায়। কিন্তু ভাগ্যে যে এমন লেখা থাকবে হয়তো কেউ স্বপ্নেও ভাবেনি। গায়ে হলুদের দিন সকালবেলা অনেক ডাকাডাকির পরও মামার কোনো সাড়া না পাওয়ায় নানি মামাকে ডাকতে মামার ঘরে গেলেন। দরজার ভেতর দিক থেকে বন্ধ ছিল, তাই নানাসহ বাড়ির অন্য সবাই মিলে দরজা ভেঙে ঘরের ভেতরে ঢোকে। ঘরের ভেতরে তাদের জন্য কি অপেক্ষা করছে তারা হয়তো ভাবতেই পারেনি। সবাই ঘরের ভেতরে ঢুকতেই মামা বিছানার দিকে তাকান। বিছানার দিকে সবাই দেখেন যে মামার মৃত শরীর, জিব্বা মুখ বের করে আছে, চোখগুলো উপড়ানো, পেটের মধ্যে একটা ছোট্ট গর্ত। এমন বিভৎস বডি দেখে সবাই ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। বাড়িতে কান্নার রোল পড়ে যায়। পুলিশ আসেন, তদন্ত হয়, কিন্তু আজ পর্যন্ত খোলাসা হয়নি সেদিন রাতে মামার সাথে কি হয়েছিল।
নানি আজও কেঁদে কেঁদে বুক ভাসান মামার জন্য। আমি নিজেও দেখেছি নানাকে কাঁদতে। মামার অস্বাভাবিক মৃত্যুর পর নানা একদিন নাকি স্বপ্নে দেখেন এক বৃদ্ধ মহিলা, সাদা কাপড় পরিহিত, অনেকটা বিভৎস চেহারা। নানাকে বলছে, তোর ছেলে আমাকে মেরেছিল, তাই তোর ছেলেকে মেরে শিক্ষা দিয়ে দিলাম। আমার নাম রিফাত। একদিন দুপুরবেলা আমি ফজলি আম খুঁজতে আমবাগানে যাই। দুপুরবেলা ফজলি আম বেশি পড়ে, তাই এই সময়টিতেই আমি যাই। দুপুরে খাবার পর তখন 2টা কি 2:30 বাজে। এমন সময় আমি আম খুঁজতে আমাদের বাড়ির থেকে একটু দূরে একটা বড় আম বাগান রয়েছে, সেখানে যাই। বলে রাখা ভালো, তখন অনেক গরম ছিল, চারিদিকে প্রচণ্ড আলো ঝলমলে রোদ, কিন্তু আম বাগানের জায়গাটাতে প্রচণ্ড ঘন আম গাছ থাকার কারণে বেশ ছায়া এবং ঠান্ডা ছিল। আমি দৌড়ে গিয়ে খাবার পরপরই আম বাগানে ঢুকে যাই। আমি খুব অবাক হয়ে যাই আম বাগানে ঢুকতেই। আমি দেখি যে সেখানে আজ একটাও আম পড়ে নেই। রোজ যেখানে কিনা 5-6টা করে আম পাই, সেখানে আজ একটা আমও নেই। আমি একটু মন খারাপ করে বাড়ির দিকে চলে যাচ্ছিলাম, কিন্তু তখনই আমি একটু দূরে যেই না গেছি, তখনই আমি শুনতে পাই গাছ থেকে ধূপধাপ করে 10 থেকে 12টা আম পড়ল। আমি একটু অবাক হয়ে গেলাম। আমার মনে হলো যে এই দুপুর বেলায় কোনো বাতাস নেই, হঠাৎ করেই 10-12টা আম গাছ থেকে পড়ে গেল। নিশ্চয়ই এর পেছনে কোনো কাণ্ড আছে। যাই হোক, আমি নিজেকে সামনে নিয়ে আম গাছের কাছে গেলাম। গিয়ে দেখি একটি আমও পড়েনি। আমি এবার প্রচণ্ড বিস্মিত হয়ে গেলাম। আমি ভয় পেয়ে এবার বাড়ির দিকে এক দৌড় দিলাম। আমি যখনই দৌড় দিয়ে একটুখানি গেছি, আর কে জানি সুরে সুরে বলতে লাগলো, এই আম নিবি না, কত আম নিবি আয়। আমি খানিক দূরে গিয়ে গাছের দিকে তাকিয়ে যা দেখলাম, গাছের সব আম মাটিতে পড়ে যাচ্ছে, আর কে যেন বলছে, হায় হায়, আমার আম সব পড়ে গেল, কিভাবে এত আম কে খাবে, কে নেবে, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। এই বলে সে থেমে গেল। আর আমি দেখলাম গাছ থেকে অসংখ্য আম পড়ে যাচ্ছে, এত আম যা কিনা গাছেই ছিল না। আর আম পড়তে পড়তে গাছটাই যেন তলিয়ে যাচ্ছিল। আমি এরপরেই বুঝতে পারলাম যে দুপুরবেলা আম গাছে ভূতের উপদ্রব বেশি থাকে। আর আমাকে এই দৃশ্য দেখানোর কারণ হলো আমি যেন লোভে পড়ে আবার আম গাছের কাছে যাই। কিন্তু আমি আমার দাদির কাছ থেকে শুনেছিলাম যে ভূতেরা 1-2বারের বেশি চান্স দেয় না, দ্বিতীয়বার বা তৃতীয়বার তার কাছে গেলে সে অনেক বড় ক্ষতি করে ফেলতে পারে, এমনকি মেরে ফেলতে পারে। তাই আমি আর কিছু না ভেবে প্রচণ্ড ভয়ে এক দৌড় দিয়ে বাড়িতে পৌঁছে যাই। কিন্তু আমি নিজের চোখে যা দেখেছি তা ছিল অবিস্মরণীয়। আমি এখনও মাঝে মাঝে ভাবি কোনো গাছের পাশে দাঁড়িয়ে এত আম আমি কিভাবে একসাথে পড়তে দেখেছিলাম, আর ওই গাছে সত্যিই কে ছিল ওই কণ্ঠস্বর নিয়ে। এর জবাব কারো কাছে থাকলে আমাকে জানাবেন। আমরা আরেকটা ঘটনা শুনলাম, এবং এটি কিন্তু সচরাচর আমরা ঘটনাগুলো শুনে থাকি রাতে নিস্তব্ধতার মধ্যে। যেমন এখন মধ্যরাত পেরিয়ে ঘড়িতে রাত সময় 1:15, অর্থাৎ এখন আসলেই মধ্যরাত। এবং এই সময়টাতে কিন্তু আমরা যদি বলি যে অশরীরীদের জন্য একটা পারফেক্ট টাইম, বিকজ এখন সব কিছু নিস্তব্ধ, মানুষের আনাগোনা নেই, মানুষের কোলাহল নেই এই সময়টাতে, এবং আলো নেই চারপাশে। অন্ধকারে তারা খুব বেশি নিজেদেরকে মেলে ধরতে পারে, তাদের সেই ক্ষমতাটা রয়েছে। এবং এই ঘটনাটিতে কিন্তু দেখলাম যে দিনের বেলায়, যিনি লিখে পাঠিয়েছেন ধন্যবাদ, দিনের বেলায় এই ঘটনাটি ঘটে। সময়টা ছিল 1988 সাল। এই মুরব্বীর নাম জমির উদ্দিন। তিনি ছিলেন তখন একজন টকবকে যুবক হলেও অল্প বয়সে বিয়ে শাদী সেরে ফেলায় তার স্ত্রী এবং একটা ছেলে সন্তান ছিল। কাজ বলতে তিনি ছিলেন গ্রামের যাত্রাপালা দলের অন্যতম একজন প্রধান সদস্য। শেষের দিকে তিনি এই দলের সর্দার হিসাবেই ছিলেন। সেই সময়টাতে গ্রামের পাড়ায় পাড়ায় বিভিন্ন অনুষ্ঠানে যাত্রাপালা হতো, যেটাকে এখনকার আধুনিক যুগে মঞ্চ নাটক বলা হয়ে থাকে আর কি। জমির উদ্দিন তার দলের সাথে অভিনয় করত, আর সাথে মন্দিরাও বাজাতো।
অনেকে মন্দিরাটাকে না বুঝতে পারে একটা বাদ্যযন্ত্রের মতো, যেটা যাত্রাপালায় ব্যবহার করা হতো। একদিন তারা একটা গ্রামে যায় যাত্রাপালা করতে। সেদিন তারা বেহুলা আর লক্ষ্মীনন্দের যাত্রা করছিল। শেষ হতে রাত প্রায় 10টা বেজে যায়। সকল মানুষ চলে যাওয়ার পর তারা টাকা পয়সা বুঝে নিয়ে স্টেজ খুলে সবকিছু গোছানো শুরু করে। সবকিছু গুছিয়ে রাত 11টার দিকে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। মাঝপথে একে একে মানুষ দল থেকে কমতে শুরু করে, কারণ তাদের একজনের বাড়ি ছিল এক এক জায়গায়। তো শেষ অবধি তারা 3জন থেকে যায়, জমিরুদ্দিন, আমিনুল আর সাদেক। শীতের সময় তো ধান কাটা জমিনের মাঝখান দিয়ে তারা গান গেয়ে ফুর্তি করতে করতে তারা হাঁটছিল। তো পথের মধ্যে সাদেক হঠাৎ লাফ দিয়ে উঠে বলে, ও মার, এটা কি? আমার পা দিয়ে এটা কি উঠলো? জমিরুদ্দিন হাতের ছোট লণ্ঠন এগিয়ে দেখে একটা কালো সাপ সাদেকের পায়ের পাশ দিয়ে ফুসফুস করে চলে যাচ্ছিল। আমিনুলের কাঁধে ছিল স্টেজ বাঁধার কাজে ব্যবহার করা কয়েকটা রডের টুকরা। জমিরুদ্দিন বেশি কিছু না ভেবে হুট করে আমিনুলের কাঁধ থেকে এক টুকরা রড নিয়ে সাপটাকে সজোরে আঘাত করে। এক বাড়িতে সাপটা জড়সড় হয়ে যায়, আর সেই সুযোগে সে উপর্যুপরি আরো কয়েকটা আঘাত করে বসে। সাদেক আর আমিনুল তাকে তখন থামতে বলে। তারা বুঝে বলে, বন্ধু, রাত্রে বেলা সাপ মারা তো ঠিক না, আর এমন সাপ তো আমরা জীবনেও দেখি নাই। চল বন্ধু, মারার দরকার নাই আর। জমিরুদ্দিন তখন তাচ্ছিল্য সুরে বলে ওঠে, আরে ধুর বেটা, তোরা কি এরকম ভয় পাস? এই সাপগুলা সবারে লক্ষ্মীনন্দর মনে করছে, যার ইচ্ছা কামড়াতে চলে আসে। আজ ওর দাঁত ভাঙ্গা দিব আমি। এটা বলে সে আরো কয়েকটা আঘাত করে। তারপর বলে, বন্ধু দেখছো, এত বড় সাপ যদি আগে পাইতাম তাহলে আজকে যাত্রায় সবার সামনে এটা নাচতাম। মানুষ তখন কত টাকা ছুঁড়ে মারতো আমার দিকে, ইস কেন যে পাইলাম না। এই কথা বলে সে মন্দিরা হাতে নিয়ে সাপটিকে ঘুরে ঘুরে নাচা শুরু করে, আর মন্দিরা বাজাতে বাজাতে সে গান গেতে থাকে। জমিরুদ্দিনের এমন রসিকতা দেখে তার বন্ধুরাও ভয় ভুলে গিয়ে তারা হাসা শুরু করে। যাত্রাপালায় নাচাচানি করে, যেহেতু তারা খুব তখন রসিকতা করে নাচছিল। এরপর সাপটাকে সেখানে ফেলে চলে যায় এবং যাওয়ার আগে একবার শেষবারের মতো বড় খুব শক্ত একটা বাড়ি মারে এবং সাপটা 2 টুকরা হয়ে যায়। এরপর কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন জমিরুদ্দিন খবর পায় তার বন্ধু সাদেককে নাকি সাপে কেটেছে। সে এই খবর শোনা মাত্র সাদেকের বাড়ির দিকে রওনা দেয়, কিন্তু সে পৌঁছানোর আগেই সাদেক মারা যায়। মরা বাড়িতে তখন মানুষের অনেক ভিড়। তখন সাপের কামড়ে মানুষ মরলেও সবাই এসে ভিড় জমাতো, কারণ হচ্ছে স্বাভাবিক মৃত্যুগুলো তো কখনো মানুষ খুব একটা ভিড় জমাতো, একটু অস্বাভাবিক মৃত্যু হলে তখন এরকম মানুষ নাকি ভিড় জমাতো সেই আমলে। তো যাই হোক, সে বাড়িতে আমিনুলকে দেখতে যায়। আমিনুলকে গিয়ে দেখতে পায় সেই জমিরুদ্দিন। দেখতেছে যে আমিনুল একটা পাশে দাঁড়ায় কান্না করতেছে এবং তার চেহারায় খুব আতঙ্কের ছাপ। তো সেই আমিনুল জমিরুদ্দিনকে দেখে দ্রুত সেখানে ছুটে আসে আর চাপা গলায় বলতে থাকে, দোস্ত, তোরে কইছিলাম না রাতের বেলা সাপ মারিস না? দেখছোস এখন সাপ আমাদের মারা শুরু করছে। আজ সাদেকরে মারছে, কাল আমারে মারবো, নাহলে তোরে মারবো। জমিরুদ্দিন আমিনুলের কথা পাত্তাই দেয় না, কারণ সে এগুলা আসলে গুরুত্ব নেই। সে ভাবে যে এটা একটা স্বাভাবিক মৃত্যু হতে পারে, একটা দুর্ঘটনা ছাড়া এটা কিছুই না। তো তারপর সেখান থেকে তো সে এসে পড়ে। এরপর আরো কিছুদিন কেটে যায়। একদিন এক গ্রামে যাত্রার আয়োজন করা হয়, কিন্তু জমিরুদ্দিনের সেদিন জ্বর থাকায় সে যেতে পারেনি, কারণ গ্রামটা ছিল বেশ দূরের। পরদিন সকালে একটা খবর শুনে সে একেবারে ঘাবড়ে যায়। জমিরুদ্দিন শুনতে পায় আমিনুল, হ্যাঁ, তার বন্ধু আমিনুল নাকি মারা গেছে। কিভাবে মারা গেল কেউ বলতে পারছে না ঠিক মতো। সবাই শুধু এইটুকু বলতে পারছে যে যাত্রা শুরুর আগে সে নাকি প্রস্রাব করতে স্টেজের পিছনের দিকে ঝোপের দিকে গিয়েছিল। এরপর অনেক সময় অপেক্ষা করে সে যখন ফিরে আসছিল না, আশেপাশে সবাই খুঁজতে থাকে। তারপর সেই ঝোপের পাশেই তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। 2 বন্ধু এভাবে হঠাৎ মারা যাওয়ার কারণে এবার জমিরুদ্দিনের মনে ভয় শুরু হয়। সে মনে করে এবার হয়তো তার সাথেও এমন কিছু একটা ঘটতে চলেছে। এর মধ্যে তার স্ত্রী গর্ভবতী হয়ে গিয়েছিল। বাচ্চার প্রসব হওয়ার কয়েকদিন আগে জমিরুদ্দিন একটা স্বপ্ন দেখে। সে দেখতে পায় একটা
খুব সুন্দর ফুটফুটে বাচ্চা মাটিতে পড়ে আছে, আর তাকে ঘিরে অনেকগুলো কালো সাপ ফোঁস করছে। বাচ্চাটা একটা মেয়ে শিশু ছিল, এটা জমিরুদ্দিনের মনে আছে। তারপর সে দেখছে আস্তে আস্তে সেই সাপ বাচ্চাটাকে কামড়ানো শুরু করে। বাচ্চাটা চিৎকার দিয়ে কান্না করছিল। জমিরুদ্দিন শুধু সেসব দৃশ্য দেখে যাচ্ছিল, কিন্তু কিছুই করতে পারছিল না। সাপগুলো কামড়ে কামড়ে বাচ্চাটার কোমল মাংস তুলে নিচ্ছিল। দুইটা সাপ তো চোখের সামনে, জমিরুদ্দিনের চোখের সামনেই বাচ্চাটার চোখটা বের করে ফেলে। আর এই দৃশ্য দেখার পরে জমিরুদ্দিন লাফ দিয়ে উঠে সে বিছানায় বসে যায়। সে বুঝতে পারে এতক্ষণ সে একটা ভয়ানক স্বপ্নের মধ্যে ছিল, কিন্তু এটা নিয়েও সে বেশ অবাক হয়ে যায়। গর্ভবতী নারীরা এইসব আজে বাজে স্বপ্ন দেখে, কিন্তু তার স্ত্রী এমন কিছুই দেখ না, উল্টো সে আজে বাজে স্বপ্ন দেখছে। কেন ব্যাপারটা ঘটলো সে বুঝতে পারল না। এর কিছুদিন পর জমিরুদ্দিনের এক মেয়ে সন্তানের জন্ম হয়। জন্ম হওয়ার পর সে যখন তার মেয়েটাকে কোলে নেয়, সে তো দেখে বেশ অবাক হয়ে যায়, কারণ স্বপ্নে যেরকম বাচ্চা সে দেখেছিল হুবহু সেরকমই হয়েছে তার মেয়েটা। জমিরুদ্দিনের প্রথম মেয়ে, তাই সে এবং তার স্ত্রী খুশি ছিল। কয়েকদিন পরের ঘটনা, এই 3-4 দিন হয় মেয়েটা জন্ম হওয়ার। তো রাতে তারা ঘুমিয়েছিল, সে এবং তার স্ত্রী। মধ্যরাতে দরজায় থাবা মারার শব্দে ঘুম ভেঙে যায় জমিরুদ্দিনের। সে উঠে জিজ্ঞাসা করে কে, কিন্তু কোনো উত্তর না এসে আবার থাবা মারার শব্দ এলো। জমিরুদ্দিন উঠে গিয়ে দরজা খুলে হারিকেন হাতি নিয়ে দাঁড়ালো, কিন্তু আশেপাশে কাউকে সে দেখতে পেল না। জমিরুদ্দিন এটা দেখে বেশ ভয় পেয়ে যায়। তারপর সে একটু আরো এগিয়ে যায় হারিকেনটা নিয়ে। ডানে বামে ঝোপঝাড়ের কাছে যেতেই সে মন্দিরা বাজানোর শব্দ শুনতে পায়। এবার তার কাছে ব্যাপারটা স্বাভাবিক মনে হলো না, ভয়টা তাকে আরো কাবু করে ফেলে। তবুও একটা বড় শিমুল গাছ লক্ষ্য করে সে আগাতে থাকে। সেই গাছটার পেছন থেকেও মন্দিরা টুনটান আওয়াজ আসছিল থেমে থেমে। ঠিক সেই সময় ঘরের ভেতর থেকে তার স্ত্রীর চিৎকার শোনা যায়। সাথে সাথে চারদিকের মন্দিরের আওয়াজও একবারে নিশ্চুপ হয়ে যায়। জমিরুদ্দিন হারিকেন হাতে ঘরের ভিতরে প্রবেশ করে আর দেখতে পায় তার স্ত্রী ভয়ার্তভাবে বসে আছে। খাটের মাথার পাশে বেড়া ভাঙ্গা, এবং আর যে তার যে সদ্যজাত যে শিশুটা ছিল, মেয়েটা ছিল, সে বিছানায় নাই। মানে তার মেয়েটাকে কেউ নিয়ে গিয়েছে। সে তার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে জিজ্ঞেস করলো যে কি হয়েছে, সমস্যাটা কি। আর স্ত্রী ভয়ে ভয়ে বলল, মন্দিরের শব্দে তারও ঘুম ভেঙে যায়। আর তখনই সে দেখতে পায় অন্ধকার ঘরের মধ্যে যে বাঁশের বেড়া ভেঙে কালো আকৃতির এক লম্বা হাত বা হাতের মতো হবে কিছু একটা হয়েছে, এটা বিছানায় এসে পড়ে। এবং সেই হাতের নখগুলো এতটাই লম্বা ছিল যে মেয়েটাকে নখের মধ্যে গেঁথে সা করে বের করে নিয়ে যায় এবং তাকে ঝাপটে ধরে ফেলে। এমন কথা শুনে জমিরুদ্দিন নিজেও ভয় পেয়ে যায়। সে এটাও বুঝতে পারে এটা নিশ্চয়ই খারাপ জিন ভূতের কারবার। তবুও তার স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার জন্য সে বাইরে গিয়ে ভয়ে খোঁজাখুঁজি করে, এদিক সেদিক অনেক জায়গায় খুঁজে, কিন্তু কোথাও তার মেয়েকে পাওয়া যায় না। সদ্য জন্মনে একটা শিশু যে ঠিকমতো মায়ের বুকে দুধ পান করেনি, যার নামও তখন ঠিকভাবে রাখা হয়নি, তার আগে এইভাবে সে হারিয়ে গেল। ব্যাপারটা জমিরুদ্দিন এবং তার স্ত্রীর জন্য বেশ কষ্টদায়ক ছিল। যাই হোক, এরপর এমনিতে তাদের আর কোনো সমস্যা হয় না। বছর খানিক কেটে যায়। এক সময় তার স্ত্রী আবার অন্তঃসত্ত্বা হয়। জমিরুদ্দিন বেশি বেশি খেয়াল রাখা শুরু করে তাকে। একজন হুজুরের কাছ থেকে তাবিজ এনে রাখে। এবার জন্ম হয় ছেলে সন্তান। সবাই বলে দেখে শুনে রাখবার জন্য। 2-1 দিন চলে যায়, কোনো সমস্যা হয় না। এরপরে একদিন সন্ধ্যায় তার স্ত্রী রান্না করছিল, আর বাচ্চাটা বিছানায় শোয়া অবস্থায় ছিল। হঠাৎ জমিনের স্ত্রী ধাম করে একটা শব্দ শুনতে পায় পেছন থেকে। সে দ্রুত পেছন ফিরে তাকায় আর দেখতে পায় বেড়ার এক সাইড বড় একটা ফুটা হয়ে যায়, আর বিছানার যে তার সদ্য জন্মনের বাচ্চাটা আছে সে আর নেই। বেড়ায় লাগানো বাঁশের কঞ্চি বেয়ে তখনও ফোটা ফোটা রক্ত টপ টপ করে পড়ছে, যা দেখে জমির স্ত্রী আর সহ্য হয় না, সে অজ্ঞান হয়ে পড়ে যায়।
রাতে জমিরুদ্দিন বাজার নিয়ে সেই অবস্থা দেখে সে নিজেও মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। এরপর কেটে যায় অনেকগুলো বছর। প্রায় 5 বছর পর গিয়ে আবার ছেলে সন্তান জন্ম হয় জমিরুদ্দিনের স্ত্রীর। ছেলেটা ভালোভাবে বড় হচ্ছিল, কোনো সমস্যা তেমন আর হয় না। একমাত্র ছেলে প্রাপ্তবয়স্ক হলে তাকে বিয়ে দিয়ে দেওয়া হয়। একসময় ছেলের স্ত্রীও গর্ভবতী হয়, তবে এবার সে তার ছেলে আর ছেলের বউকে বাবার বাড়ি পাঠিয়ে দেয়। বাচ্চা প্রসবের দিন অবস্থা খারাপ হয়, তারা তাকে পাশের হাসপাতালে নিয়ে যায়। সেখানে বাচ্চার জন্ম হয় সন্ধ্যার দিকে। সবাই দেখে শুনে চলে আসে আস্তে আস্তে সেখান থেকে। শুধু জমিরের ছেলে আর তার শাশুড়ি হাসপাতালে থাকে। রাতে বৃষ্টি শুরু হয়, সাথে হালকা ঝড় তুফানও। সেই ঝড়ের মাঝে অনেকেই শুনতে পায় হাসপাতালে বিভিন্ন জায়গা থেকে মন্দিরার টুংটাং শব্দ ভেসে আসছে। হয়তো বাথরুম থেকে, হয়তো বন্ধ কোনো কেবিনেট থেকে, অথবা স্টোর রুম থেকে। এক এক সময় এক এক জায়গা থেকে মন্দিরে বাজানোর শব্দ আসতে থাকে। এক সময় বৃষ্টিটাও থেমে যায়, আর সাথে মন্দিরের শব্দও থেমে যায়। সবাই ঘুমিয়ে পড়ে ভয়ে ভয়ে। সকালে উঠে জমিরের ছেলে দেখতে পায় তার সন্তান নড়াচড়া করছে না। ডাক্তার নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। কান্নাকাটি করতে করতে মৃত সন্তানকে নিয়ে তারা বাড়ি ফিরে আসে। জমিরুদ্দিন রাতের ঘটনা শোনার পর ভয়ানক শঙ্কায় পড়ে যায়। সে বুঝতে পারে যে সমস্যা তার প্রথম 2 সন্তানের সাথে ছিল, সেটা এখন তার ছেলের সাথেও ঘটছে। আর এভাবেই হয়তো ঘুরতে থাকবে কিনা কে জানে। তারা সেই বাচ্চাটাকে কবর দিয়ে দেয়। 2 দিন পর জমিরুদ্দিন বাঁশ কেটে নিয়ে যায় কবরের আশেপাশে বেড়া দেওয়ার জন্য। তখন সে লক্ষ্য করে কবরের মাটি ভেতর দিকে দেবে গিয়েছে, মানে ঢুকে গেছে। এটা দেখে তার মনে একটু সন্দেহ হয়, তাই সে হাত দিয়ে একটু মাটি সরায়। আর তখনই হতবাক হয়ে সে দেখতে পায় কবরের ভেতরে কোনো লাশ নেই। যদি শিয়াল লাশ নিয়ে যেত তাহলে কবরের আশেপাশে টানা হেঁচড়ার দাগ থাকতো, কিন্তু মাটি খোঁড়া থাকতো, কাফনের কাপড় ছেঁড়া তো টুকরা তো থাকতোই, কিন্তু তেমন কিছুই নাই। জমিরুদ্দিনের বয়স হয়েছে, তাই সে ভালোভাবে বুঝতে পারছে ব্যাপারটা আসলে কি ঘটেছে এই বাচ্চাটার সাথে। বিমর্ষ মনে সে বাঁশ ফেলে রেখে বাড়ি ফিরে যায়। আর এখন জমিরুদ্দিনের ছেলের বউ দ্বিতীয়বারের মতো অন্তঃসত্ত্বা হয়েছে। জমিরুদ্দিন বলে তার স্ত্রী অনেক আগে মারা গিয়েছে, এজন্য তারা 3 জনে এখন এখানে থাকেন। এই জন্যই ইদ্রাক ভাইকে এখানে খবর দেওয়া হয়েছে, যেহেতু তার ছেলের বউ দ্বিতীয়বারের মতো অন্তঃসত্ত্বা হয়েছে, যাতে আগের মতো কোনো দুর্ঘটনা না হয়, বা ইদ্রাক ভাই যেন এবার শয়তানের হাত থেকে নতুন শিশুটাকে রক্ষা করতে পারে। তো পুরো ঘটনা শোনার পর ইদ্রাক ভাই বুঝতে পারেন আসলে এখানে তো কেউ পজেস না, সুতরাং কারো শরীরে জিন হাজির করা সম্ভব হবে না। আর হাজির করতে না পারলে কিভাবে কি হয়েছে সেটাও জানা যাবে না। তবে এটুকু বোঝা গেছে যে সেই সাপটা আসলে সাপ ছিল না, সাপের রূপধারী কোনো জিন ছিল, যাকে জমির সাহেব সাপ ভেবে মেরে ফেলেছিল। আর তার গোত্রে জিনেরা এখন তার বদলা নিচ্ছে বা শাস্তি দিচ্ছে। তবুও ইদ্রাক ভাই জমিরুদ্দিনকে বললেন, জানের মালিক তো আল্লাহ, আর রক্ষাকারের মালিকও আল্লাহ। যদি আমি সঠিক উসিলা হয়ে থাকি তবে আপনাদের শিশু হয়তো রক্ষা পেতে পারে, সবই আল্লাহর মর্জি। তবে যেদিন বা যখন প্রসব বেদনা উঠবে তখনই ইদ্রাক ভাইকে যেন খবর দেওয়া হয়, এবং তিনি বলেছেন যে তখন তিনি সাধ্যমতো চেষ্টা করে দেখবেন সেই খারাপ যে জিনগুলো আছে সেগুলোকে আটকানোর জন্য। তো এই কথা বলে ইদ্রাক ভাই সেদিনের মতো সেখান থেকে বিদায় নিয়ে চলে আসেন। আসার পথে মাদ্রাসায় তিনি মাওলানার সাথে যোগাযোগ করেন। বললেন যে ইদ্রাক ভাইয়ের 4 জন ছাত্র লাগবে আজান দেওয়ার জন্য, তবে সাহসী এবং প্রাপ্তবয়স্ক হতে হবে। তিনি আশ্বাস দিলেন যে তখন সেই মাওলানা আশ্বাস দিলেন যে যখন দরকার তাকে ফোন দিলে, তার সাথে যোগাযোগ করলে তিনি পাঠিয়ে দেবেন। এরপর সপ্তাহখানেক কেটে যায়। একদিন সন্ধ্যার পর জমিরুদ্দিনের ছেলে ফোন দিয়ে বলে
তার স্ত্রী নাকি প্রসব বেদনা শুরু হয়েছে। ইদ্রাক ভাই তাকে বললেন, ঠিক আছে, আমি রওনা দিচ্ছি। তো মাদ্রাসায় ফোন দিয়ে বলে যে মাওলানা সাহেবকে ছাত্র রেডি রাখার জন্য এবং খালের পার আছে সেখানে পাঠিয়ে দিতে বলে। ইদ্রিক ভাই সেখানে গিয়ে তার জন্য অপেক্ষা করতে থাকেন। তারপর সেই 4 জন ছাত্র আসে। ইদ্রাক ভাই তাদের নিয়ে দ্রুত রওনা হলেন সেই ধানের পাশের জমি যেটা ছিল সেখান দিয়ে লোকাল উদ্দেশ্যে রওনা হয়। তো বেশ কিছুক্ষণ পরে ওনারা জমিরুদ্দিনের বাড়ি পৌঁছালেন এবং গিয়ে দেখে জমিরুদ্দিন এবং তার ছেলে উঠানে তার জন্য আগের মতো এরকম অপেক্ষা করছিল। ইদ্রাক ভাই গিয়ে 4 জন ছাত্রকে ঘরের 4 কোণায় বাইরে দাঁড় করিয়ে দিলেন আর বলে দিলেন ইঙ্গিত পাওয়া মাত্র তারা যেন একসাথে আজান দেওয়া শুরু করেন। আর ইদ্রাক ভাই এসে বসে রইলেন মেইন দরজার সামনে একটা খাটে, অপেক্ষা করতে লাগলেন। আজকের রাতটাও কিন্তু ভালো ছিল না, যেটা ইদ্রাক ভাই বলেন। প্রচুর বাতাস বইছে, যে কোনো সময় বৃষ্টিও আসতে পারে। বাচ্চার কান্নার আওয়াজ ভেসে এলো ঘর থেকে। ঠিক সেই সময় ডান দিকে বাঁশঝাড়ের পেছন থেকে টুং টাং করে একটা শব্দ ভেসে এলো ইদ্রাক ভাইয়ের কানে। একবার, মাত্র একবার, যার কারণে সেটা অন্য কেউ লক্ষ্য করতে পারেনি। ইদ্রাক ভাই বুঝতে পারলেন ওরা আশেপাশেই অবস্থান করছে। সাথে সাথে ছাত্রদের ইঙ্গিত দেওয়া শুরু করলেন আজান দেওয়ার জন্য। ছাত্ররা আজান দেওয়া শুরু করেন আর সেই সাথে এবার 4 দিক থেকে মন্দিরার টুংটাং আওয়াজ শুরু হয়ে যায়। একটা নয়, দুইটা নয়, অনেকগুলো আওয়াজ। শব্দে কান ঝাড়াপালা হওয়ার মতো অবস্থা। ইদ্রাক ভাই লক্ষ্য করলেন আর দেখলেন পাউলদের মতো কমলা রঙের গামছা পরা বেশ কতগুলো অবয়ব ওনাদের 4 পাশ ঘিরে রেখেছে আর তারাই মন্দিরা বাজাচ্ছিল। তাদের প্রত্যেকের নাক মুখ ছেঁড়া আর কাটা অবস্থায় ছিল। এটা বিশেষ করে ইদ্রাক ভাই শুধু দেখতে পাচ্ছিলেন। এমন সময় ঘরের পেছন দিকে দৌড়ানোর শব্দ তিনি শুনতে পান আর দ্রুত ঘুরে তিনি ঘরের পিছন দিকে যান। তখন একজন ছাত্র বনের দিকে ইশারা করে বলে, ওই যে নিয়ে যাচ্ছে, ওই যে নিয়ে যাচ্ছে। ইদ্রাক ভাই সেদিকে তাকিয়ে দেখেন কমলা রঙের গামছা পরা একটা অবয়ব বগলে একটা সাদা কাপড়ে পুটলি দিয়ে বনের ভিতর দৌড়ে যাচ্ছে। সেই ছাত্র শুধু বুঝতে পারছিল কিছু একটা যাচ্ছে এখান দিয়ে, কিন্তু সে সম্পূর্ণভাবে কিছু দেখতে পারছিল না ইদ্রাক ভাইয়ের মতো। তখন ইদ্রাক ভাইও সেই অবয়বটার পিছনে দৌড়ানো শুরু করেন। ঝোপঝাড় পেরিয়ে ছুটতে থাকেন তিনি। তখন ওনার একটাই টার্গেট যে বাচ্চাটাকে যেভাবেই হোক বাঁচাতে হবে ওদের হাত থেকে। একসময় দেখেন সে অবয়বটা ওনার চোখের সামনে থেকে গায়েব হয়ে গেছে। ইদ্রাক ভাই কিছু না বুঝে সামনের দিকে এগিয়ে থাকেন। একটু সামনে এগিয়ে যাওয়ার পর একটা বড় গাছের নিচে দেখেন সে অবয়বটা বাচ্চাটাকে এক হাত দিয়ে 2 পা ধরে ঝুলিয়ে নাড়াচাড়া করছে আর বাচ্চাটা কান্না করছে। ইদ্রাক ভাইকে দেখা মাত্র সে অবয়বটা বিদঘুটে একটা হাসি দিল আর মুহূর্তের মধ্যে অন্য হাত দিয়ে বাচ্চাটার মাথা ছিঁড়ে ওনার দিকে ছুঁড়ে মারল। সেটা এসে ইদ্রাক ভাইয়ের বুকে এসে পড়ল। ইদ্রাক ভাই তখন বুকে ব্যথা পেয়ে তিনি মাটিতে পড়ে যান। তারপর তিনি লক্ষ্য করলে দেখলেন এটা আসলে বাচ্চার মাথা না, এটা একটা পাথর ছিল। মানে পুরোটাই ছিল ইদ্রাক ভাইকে ফাঁসানোর জন্য পাতা ফাঁদ। ইদ্রাক ভাই উঠতে যাবেন, ঠিক তখনই 4 পাশ থেকে অনেকগুলো গামছা পরা অবয়ব ওনার উপর ঝাঁপিয়ে পড়ে। তারা সবাই মিলে ইদ্রাক ভাইকে মাটির সাথে সজোরে চেপে ধরে। এতই চাপ ছিল যে ইদ্রাক ভাই মুখ দিয়ে কোনো শব্দ উচ্চারণ করতে পারছিলেন না আর অনেক যন্ত্রণা হচ্ছিল ওনার। মনে হচ্ছিল তার জানটা হয়তো এখনই কেড়ে নেবে তারা। আর সেই মুহূর্তে গাছগাছালি ভেদ করে তীক্ষ্ণ কিছু একটা দ্রুত গতিতে আসতে শুরু করে। সা করে ইদ্রাক ভাইয়ের উপর দিয়ে এসে সেই অবয়বগুলোকে ভেদ করে চলে যায় এক আলোর ঝলকানি দিয়ে। নিমেষেই ইদ্রাক ভাইয়ের শরীরের উপর যা ছিল তা হালকা হয়ে যায়। ইদ্রাক ভাই ভাবতে থাকেন যে এটা গেল কোথায়। তিনি আর সামনে কোনো অবয়ব দেখতে পান না। তিনি আস্তে আস্তে উঠে বসেন আর যেদিকে আলো ঝলকানি গিয়ে থেমেছে সেদিকে ফিরে তাকায় আর দেখতে পান দাইয়ান দাঁড়িয়ে আছে তরবারি ধরে। অন্য পাশ থেকে আরো কিছু দৌড়ানোর শব্দ শুনতে পেলেন তিনি, যাদের প্রতিটা পদক্ষেপে মাটিটা হালকাভাবে যেন কেঁপে উঠছিল। ইদ্রাক ভাই দাইয়ানের উদ্দেশ্যে বলে ওঠেন, আসতে কি বেশি দেরি হয়ে গেল না? ইদ্রাক ভাইয়ের কথা শুনে সে মুচকি একটা হাসি দিল। এরপর যেদিক থেকে দৌড়ে আসার শব্দ আসছিল সেদিকে 2 কদম এগিয়ে গেল। কোমরে রাখা তরবারিটা হাত দিয়ে জোর গলায় বলে উঠল, কোনো জালিম নিজের মস্তক মানে তিনি তখন
চিৎকার করে বলছিল যে কোন জালিম নিজের মস্তক বিসর্জন দিতে চায়, সাহস থাকলে সামনে আসতে পারো। ইদ্রাক ভাই তরবারির ধার তিনি তার তরবারির ধার কামতে সেটা তিনি জানতেন। তিনি তখন চোখটা বন্ধ করে ফেলেন ভয়। তখন কেন জানি তার মনে একটা ভয় লাগছিল যে নিশ্চয়ই দায়ান কিছু একটা করে বসবে। তিনি চোখটা বন্ধ করে ফেলেন এবং দায়ানের সেই বজ্রকণ্ঠের আওয়াজ শুনে বনের ভিতরে কেন জানি মনে হচ্ছিল কয়েক সেকেন্ড সবকিছু স্তব্ধ হয়ে যায়। এরপর শুরু হয়ে যায় আবার দৌড়ানোর শব্দ। তিনি তখন চোখ খুলছিলেন না, তবে এবার তার সামনের দিকে নয়, পেছনের দিকে উল্টা দিক থেকে আওয়াজ আসছিল। তখন ইদ্রাক ভাই চোখ খুলেন। দায়ান তখন পিছন থেকে ধাওয়া শুরু করে কাদেরকে যেন। ইদ্রাক ভাই দেখার অনেক চেষ্টা করছিলেন, কিন্তু তখন তার চোখে সবকিছু অস্পষ্ট লাগছিল। তিনি বসেছিলেন, তখন আস্তে আস্তে উঠে দাঁড়ান। তারপর দায়ান বলে, আর ফিরে আসবে না, তারা আর ফিরেই আসবে না। ইদ্রাক ভাই বুঝে যান যে দায়ান এখানে যতটুকু যে কাজটা করেছিলেন সেকেন্ডের মধ্যে করেছিলেন, যা ইদ্রাক ভাই বুঝোটার আগে শেষ হয়ে গিয়েছিল। যতক্ষণ না পর্যন্ত দায়ান নিঃশেষ না করে ইদ্রাক ভাইয়ের সামনে, তখন মানে ইদ্রাক ভাইয়ের সামনে মোট কথা দায়ান কোনো কিছু যখন শেষ করতে আসে তখন সে সম্পূর্ণ নিঃশেষ না করে ইদ্রাক ভাইয়ের সামনে আসে না, এবং সেটাই সে তখন করেছিল। কিন্তু ইদ্রাক ভাই যেটা বলেন, যেটা হয়েছিল মানে কয়েক সেকেন্ডের মধ্যে, যেটা তিনি বুঝতেও পারেননি। তিনি তখন বুঝে যান যে অনেক পরিবর্তন হয়ে গেছে। এই দায়ান এখন আগের থেকেও বেশ ভয়ানক, কারণ 6 মাস আগে ঘটে গিয়েছিল তেমন একটি ঘটনা। যাকে বলেন শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে, এখন যে ঘটনাটা শেয়ার করেছেন তিনি, সেটা তো এখানেই শেষ। বাচ্চাটাকে হয়তো তিনি পেয়ে গিয়েছিলেন এবং সে পরিবারের কাছে দিয়ে দেওয়া হয়েছিল। ঘটনাটা আমাদের সাথে সাকিবুর রহমান শেয়ার করেছেন। তিনি তার ফুফাতো ভাইয়ের এলাকার কথা বলেছেন। তো ফুফাতো ভাইদের বাসাটা হচ্ছে একটা সাবার্ব মানে হচ্ছে একটা উপশহর, শহরতলি যেটাকে বলা হয়। শহরতলিতে যে বাসা মানে কাইন্ড অফ আমরা যদি বলি মুফাসল শহরে, এরকম একটা জায়গায়, মুফাসল শহরের কোন একটা জায়গায়, এবং বাসাটা হচ্ছে একেবারে একটা গলির ডেড এন্ডে, মানে এখানে একেবারে গিয়ে শেষ মাথায়। এবং এখানে ঢুকতে গেলে দেখা যাচ্ছে যে আশেপাশে অনেক খালি প্লট রয়েছে, এবং খালি প্লটগুলো একসময় গাছপালা ছিল, পরবর্তীতে সেই জায়গায় গাছপালা মানে একটা উডসের মতো ছিল তখন, পরবর্তীতে সেগুলোকে ক্লিন করে কোনো মানে বাড়ি বানানোর জন্য কেউ জায়গা তৈরি করেছে, এবং সেগুলো হয়তো বাউন্ডারি ওয়াল দিয়ে ঢেকে রেখেছে। কিছু গাছপালা এখনো আছে, এবং এই গলিটা একেবারে নির্জন একটা গলি, মানে গাড়ি ঘোড়া খুব একটা ঢোকে না। সন্ধ্যার পরে একেবারে অন্ধকার হয়ে যায়। তাদের বাসার পেছনে, এই বাসার পেছনে একটা ডোবা আছে, বেশ বড় একটা ডোবা, তার আশেপাশেও গাছপালা দিয়ে ঘেরা, মানে একটা অন্যরকম পরিবেশ ওই জায়গায়। তো ওই রাস্তা দিয়ে রাতের বেলা গেলেই কেমন যেন একটু ভয় ভয় লাগতো। সাকিবের কাজিনদের বলেছে রাতের বেলা হাঁটতে গেলেই কেমন যেন একটু লাগতো, এবং অনেকেই রাস্তার মধ্যে অনেক উদ্ভট ফিল পেয়েছে ওই জায়গায়। এরকম ব্যাপার স্যাপার ঘটে সেখানে। তো সাকিবের কাজিনদের বাসাতে প্রথম এগুলো কিছু হতো না, বাসাটা মোটামুটি বেশ নর্মালি বাসা ছিল, তারা কিন্তু তখনও কিছু ফিল করেনি। অল অফ এ সাডেন একদিন যেটা হয়, সাকিবের কাজিনের তাদের 2 কাজিন থাকতো পাশাপাশি 2 ফ্ল্যাটে। তাদের বাড়িটা এরকম ছিল, একতলা বাড়ি, 2 পাশে 2টা ফ্ল্যাট। তো এই পাশের এই ফ্ল্যাট, যার ঘটনা বলা হচ্ছে, আমি একটা ছদ্মনাম দিলাম এখানে, যেহেতু সাকিব বলেছে সেই ছদ্মনামটা আমি ধরে নিলাম, নাম টুটুল। তো যে টুটুল সাহেবদের যে ফ্ল্যাটটা ছিল সেটার মধ্যে 3টা রুম, এবং টুটুল সাহেব থাকতেন একেবারে বাসার রাস্তার সামনের দিকে যে ঘরটা, সেখানে থাকতেন তিনি। তো একদিন রাতের বেলা তিনি ঘুমাতে গেছেন, বেশ গভীর রাত। তো তিনি মোটামুটি, তখন শীতকাল, বেশ ঠান্ডা পড়েছে, তিনি মোটামুটি বেশ খানিকক্ষণ তার মোবাইল ফোন ব্রাউজ করে শুয়ে পড়লেন। তখন ঘুম চলে আসছে চোখে, ঘুমে চোখ লেগে আসছে, ঘুমিয়ে যাবেন। এরকম সময় তার মনে হলো যে তার ঘরের যে দরজাটা বারান্দার দিকে, ওইটা একটা শব্দ করছে, কেমন জানি ক্যাঁচ ক্যাঁচ করে শব্দ করছে, মানে একটুখানি একটা দরজাটি খোলা থাকে এবং একটু করে খোলে আবার লেগে যায়, এরকম একটা অবস্থা, সেরকম একটা শব্দ করছে। তিনি একটু অবাক হলেন যে এই ঠান্ডার সময়, এবং ওই জায়গা যেহেতু একটু ফাঁকা জায়গা, মানে একদম খালি খোলামেলা জায়গা, সেখানে অনেক বাতাস চলে। এরকম সময় শীতকালে এই বাতাসে, এবং তাদের বাড়িটা হচ্ছে এই মানে তার যে বারান্দা, এটা হচ্ছে এটা উত্তরমুখী বারান্দা, মানে উত্তরের বাতাসটা পুরো আসে। এরকম সময় তার দরজা খোলা রাখার কোনো মানে প্রশ্নই আসে না, এরকম একটা ব্যাপার।
তো তিনি চিন্তা করে তিনি উঠে বসলেন, উঠে চিন্তা করলেন আচ্ছা দরজা হয়তো ভুল করে খোলা রাখতে পারি, দরজাটা লাগাই দিই। উঠে বসছেন, ঘরের মধ্যে কিন্তু অন্ধকার। ওই দরজা তিনি খেয়াল করলেন এখান থেকে অল্প একটু যে খুলছে সেটা দিয়ে এক চিলতে আলো বাইরের থেকে ঢুকছে, এক চিলতে আলো মানে বাইরের। ল্যাম্পপোস্ট কিন্তু বাসার সামনে নাই, বেশ দূরে ল্যাম্পপোস্ট, সেটার হালকা আলো আছে এখানে। এখন বেসিক্যালি চাঁদের আলো হালকা ঢুকছে, ঘরটা অন্ধকার। অন্ধকার ঘরে এক চিলতে আলো ঢুকছে, এর মধ্যে ক্যাঁচ ক্যাঁচ শব্দ করছে দরজাটা। কেমন জানি তার কাছে একটা অন্যরকম ফিল হওয়া শুরু হলো, যদি একটা খুব নর্মাল ব্যাপার, দরজা খোলা থাকলে এরকম হতেই পারে। তো তিনি চিন্তা করছেন তার বিছানা থেকে নামবেন, মশারি ছিল, মশারিটাকে তুলে তিনি যখন বের হলেন, বের হয়ে পায়ে স্যান্ডেলটা দিলেন যে তিনি উঠে যাবেন। একটা স্লিপার ছিল, স্লিপারটা পায়ে গলালেন তিনি। এই সময় দেখলেন থাপ করে দরজাটা খুলে গেল পুরো, মনে হলো এক ঝাপটা বাতাসে দরজাটা খুলে গেল, পুরো খুলে গেল। খুব মানে অ্যাজ ইফ কেউ জোরে ধাক্কা দিয়ে যে দরজা খুলে, বা ঝড় আসার আগে অনেক সময় দরজা কিন্তু খুব জোরে বাতাস মানে দ্রিম করে খুলে যায়, কাইন্ড অফ লাইক দ্যাট। তো তিনি অনেকটা লাফ দিয়ে উঠছেন, টুটুল সাহেব লাফ দিয়ে উঠে সরে আসছেন, ভয় পেয়েছেন, আকস্মিক ভয়। তো তিনি দেখলেন এই যে বাতাসের বাড়িতে, মানে বাতাসের বাড়িতেই হবে, দরজাটা যে খুললো, ধুম করে খুললো, বাড়ি খেয়ে গেছে দেয়ালের সাথে। এই বাতাসটা কিন্তু একটা দমকা বাতাস, কোনো ঝড় না। বা ঝড় আসলে যেটা হয় এক নাগাড়ে এরকম দরজা একটা শোঁ করে বাতাস আসে, দরজা খুলে যায়, তারপর বাতাস চলতে থাকে, শব্দ পায় মানুষ, পাতা ময়লা এগুলো উড়ে আসে, সেরকম কিছু না। একটা বাতাসই আসছে, দমকা বাতাস, এবং সেই বাতাসের দরজাটা ধীম করে বাড়ি খেয়েছে। এবং তারপর তিনি খেয়াল করলেন মনে হলো এক রাশ কুয়াশা ঢুকলো দরজা দিয়ে, মনে হচ্ছে জমাট বাঁধা কুয়াশা, মানে একেবারে ডেন্সড, মানে এটা মানে কুয়াশা মানে মনে হচ্ছে সাদা ধোঁয়ার মতো। এটা ঘরের মধ্যে ঢুকে গেল এবং সারা ঘরটাকে আচ্ছন্ন করে ফেললো ধোঁয়ায়। তিনি খুব অবাক হয়ে গেলেন যে এইভাবে কুয়াশা ঢুকলো, দমকা বাতাসে দরজা বাড়ি খেলো, বুঝলাম না। তিনি নিজে হেঁটে, ঘর তো এমনি অন্ধকার, ওই যে দরজা খোলা যে ওখান থেকে যে আলো আসতেছে সেটাতে তিনি একটা আলোকিত অবয়ব দেখতেছেন, জাস্ট ওই দরজার অবয়বটা, আর কিছু না। ঘরের মধ্যে কিচ্ছু কিন্তু ওই আলোতে দেখতে পাচ্ছেন না তিনি। মনে হচ্ছে অন্ধকার একটা দেয়াল, মানে ধূসর একটা দেয়াল, কুয়াশার মতো, বোঝা যাচ্ছে যে কুয়াশার মতো হয়ে আছে। তিনি আস্তে করে গেলেন বারান্দার দিকে। আশ্চর্যজনক ব্যাপার, বারান্দার দরজা দিয়ে বাইরে তাকায় দেখলেন ফকফকা, চাঁদের আলো পড়ছে, সব স্পষ্ট দেখা যাচ্ছে, কুয়াশার মানে বিন্দুমাত্র কুয়াশা নাই বাইরের দিকে। খুব অবাক হয়ে গেলেন তিনি মানে একটু ভয় পাইলেন টুটুল সাহেব। তিনি তাড়াতাড়ি দরজাটা আটকাই দিলেন, মানে লাগাই দিলেন, লাগায় বুঝতেছেন ঘরের মধ্যে কুয়াশা এখনো। তারপর তিনি আস্তে করে ওই বারান্দার যে বাতিটা, বারান্দা একটা বাতি ছিল, সেই বাতিটা জ্বালাই দিলেন। তো বারান্দায় বাতি জ্বালানোতে যেটা হয়েছে, পর্দা, ভারী পর্দা দেওয়া তার রুমে, পর্দার ওই পাশে আলোকিত হয়ে গেছে। সেই আলো হালকাভাবে ঢুকতেছে ঘরে, কেন ভারী পর্দা আছে, এবং তার জানালা কিন্তু পুরোপুরি কাচের না, মানে জানালার ওপরে একটা অংশে বেশ খানিকটা কাজ আছে, নিচের কিন্তু কাঠের। সেই আলোতে তিনি দেখতেছেন সেই যে হালকা আলো বারান্দার থেকে ঢুকতেছে, যে ফিল্টার হয়ে গ্লাস এবং পর্দা ফিল্টার হয়ে যে ঢুকতেছে, সেটাই তিনি দেখতেছেন খুব আশ্চর্যজনকভাবে। এই যে কুয়াশাটা, সেটা চারিপাশে ঘরে ছড়াই গেছিল, এটা একত্রিত হচ্ছে, মানে একসাথে ঘনীভূত হচ্ছে এক জায়গায়। খুব অবাক হয়ে গেলেন তিনি, দেখলেন যে তাদের যে সোফা সেট, সেটার কাছে যে এটা একটা পিলারের মতো রূপ নিল পুরো কুয়াশাটা। তো টুটুল সাহেব ভয়ে আর কোনো কিছু চিন্তা না করে তাড়াতাড়ি বিছানায় এসে উঠে গেলেন। উঠে চুপচাপ শুয়ে পড়লেন তিনি, গায়ের মধ্যে কাঁথা টেনে। তিনি চিন্তা করতেছেন যে ঘটনাটা কি, বুঝতেছেন না, মানে মোটা কাঁথা, তখন হালকা শীত পড়তেছে যেহেতু বলছি, তিনি মোটা কাঁথা টেনে চুপচাপ শুয়ে রয়েছেন। এবং তিনি তার কাছে মনে হচ্ছে যে কিছু একটা প্রেজেন্স আছে ঘরে, খুব মানে তার মনে হচ্ছে এটা। তো খুব কিউরিয়াসিটি থেকে একসময় তিনি কাঁথাটা একটু সরালেন, মাথার থেকে সরায় তিনি উঁকি দিয়ে দেখতেছেন ঘরের মধ্যে এদিক ওদিক। তো দেখলেন যে তার বিছানার থেকে একটু সামনে যে সোফাটা, ডান দিকে সোফা সেট, লম্বা সোফা সেট, সেই জায়গায় মনে হচ্ছে কুয়াশার একটা কুণ্ডলি তার সোফার উপরে, অ্যাজ ইফ কোন একটা কুয়াশার কুণ্ডলি বসে আছে সোফার উপরে, বেশ ঘন একটা কুয়াশার কুণ্ডলির মতো। তো সারা শরীরের রোম দাঁড়ায় গেছে। টুটুল সাহেব এসে ভয় আর কোনো কথা না বলে চুপচাপ শুয়ে আছে। তার যখন ঘুম প্রায় লেগে আসতেছে চোখে, তখন তার কানের কাছে একটা ভারী কণ্ঠস্বর শুনলেন তিনি, বেশ ভারী টাইপের, এবং কণ্ঠস্বরটা খুব মানে অন্যরকম, মানে অপার্থিব একটা কণ্ঠস্বর। মানে এই কণ্ঠস্বরটাকে এক্সপ্লেইন করার মতো না। তিনি বলেছিলেন যে তিনি নাকি এরকম কণ্ঠ আর কখনো তিনি শোনেন নেই তার জীবনে, কিন্তু বেশ ভারী একটা কণ্ঠস্বর। তাকে ঠিক কানের কাছে এসে বলল, মাত্র কয়েকদিনের জন্য আমরা আসছি, কারোর সাথে আলাপ করিস না, সামনের বাড়িতে থাকতাম, আবার চলে যাব। এতটুকু বলেই কণ্ঠস্বর আর কোনো কথা বলল না।
তো টুটুল সাহেব মনে হয় ঘোর লাগা একটা অবস্থায় চলে গেছিল। তিনি মানে তাড়াতাড়ি মুচড়ে কেঁপে উঠে তাকালেন, তাকায় দেখতেছেন যে তার সামনে কিছু নাই, কিন্তু ওই যে সোফার কাছে যে কুণ্ডুলিটা আছে সেটা ঠিকই আছে, মানে সেই একটা কুণ্ডুলির মতো সোফার উপরে বসা, মনে হচ্ছে যে সোফার উপর রাখা হয়েছে একটা ধোঁয়ার কুণ্ডুলি। তিনি ভয়ের চোটে তিনি এই কাঁথা টেনে একেবারে মানে শুয়ে মনে মনে দোয়া পড়তে পড়তে তার কখন ঘুমে এসে গেছে তিনি বলতে পারবেন না। যাই হোক, সকাল হলো। ঘুম ভাঙার পর তো সাধারণ মানুষের রিফ্লেক্স এতটা থাকে না, তখন তিনি কয়েক সেকেন্ড বুঝতে মানে একটু সময় নিলেন। তারপরে মনে পড়লো রাতের পুরো ব্যাপারটা, রাতে কি ঘটছিল। তিনি খেয়াল করলেন তার সোফার দিকে, দেখলেন যে তখন দিনের আলো এসে পড়ছে জানালা, এবং জানালার পর্দা ভেদ করে বেশ খানিকটা আলো আসছে। বাইরের বাতির আলো এখন আর বোঝা যাচ্ছে না, এবং আলো মানে আসলে দিনের রাতে যতটুকু আলো আসছে তার থেকে অনেক বেশি আলো দিনে ঘরে ঢুকছে। ঘরের সোফার উপর কিছু নাই, পুরো সোফাটা খালি মনে হচ্ছে। একে বুঝতে পারছেন তিনি যে ওখানে কিছু নাই, কিন্তু মনে হচ্ছে ঘরের মধ্যে কারো একটা উপস্থিতি আছে। এটা ফিল করার মতো একটা ব্যাপার, এটা কিন্তু দেখার ব্যাপার না। তিনি ফিল করছেন কেউ একজন ঘরে আছে। তিনি দ্রুত উঠে গেলেন, উঠে গিয়ে তিনি ওই রুমের দরজা খুললেন, দরজা খুলে চলে আসলেন ডাইনিং স্পেসে, দেখলেন বাসার মানুষজন উঠছে কিচেনে। তো তিনি গেলেন, একবার চিন্তা করছেন এটা নিয়ে আলাপ করবেন, কিন্তু পরবর্তীতে আর আলাপ করলেন না। চিন্তা হলেন বেসিক্যালি তার বাসার মধ্যে তার বোন মা এরা থাকতেন আসলে, তিনি তাদের সাথে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাইলেন না, এবং যেহেতু তার কানের কাছে কণ্ঠস্বরটা বলছিল কারোর সাথে আলাপ করিস না, তো তিনি ওই ভয়ও আসলে করেন নাই। তো যাই হোক, তিনি বাসায় নাস্তা করে তার কাজে চলে গেলেন। যাই হোক, তিনি অফিসে ছিলেন সারাদিন এবং সন্ধ্যার পরে বেরোলেন। বের হয়ে বন্ধুদের সাথে একটু আড্ডা দিলেন, আড্ডা দিয়ে তিনি বাসার দিকে রওনা দিলেন। তখন অলরেডি রাত 8টা বেজে গেছে এবং শীত পড়ছে সেই সময়টা, দিনে দিনে ঠান্ডা হালকা হালকা বাড়ছে। তো তার বাসাটা এমনিও বলছিলাম যে একটু মানে একটু দূরে, মানে নর্মাল যেখানে খুব ডেন্স এলাকা সেখান থেকে একটু দূরে, আর শহরতলের থেকে যেই ডেন্স এলাকা থেকে দূরে জায়গাগুলো অনেকটা গ্রামের মতো হয়ে যায়। তো তিনি রিক্সা নিয়ে আসছেন, আস্তে আস্তে বাসার কাছাকাছি একটা জায়গায় এসে তিনি দেখলেন যে ওইখানে একটা দোকান, তো ওখানে তার কিছু জিনিস কেনার ছিল। তিনি ওখানে নামলেন, নেমে তার মতো টুকিটাকি জিনিস কিনে তিনি হাঁটা ধরলেন। তো হেঁটে হেঁটে আসছেন এবং আস্তে আস্তে তাদের যে গলি সেটার মাথায় চলে আসলেন। একেবারে নির্জন গলি। আজকে তার কাছে হঠাৎ করে জানি কেমন লাগা শুরু করলো। তিনি কিন্তু প্রায় এই জায়গা দিয়ে আসেন, রাতের বেলাও আসেন। আজকে একটু অন্যরকম লাগতেছে, কারণ কালকে যেহেতু শুনছেন যে তার কানের কাছে বলছিল কণ্ঠস্বরটা সামনের বাসায় থাকতাম, তিনি চিন্তা করতেছেন আজকে যে আমার সামনের বাসায় কোথায় কি আছে। তিনি রিকল করতে পারছেন না। তিনি রিকল করতে পারেন তার সামনে, বাসার সামনেই একটু সামনেই হচ্ছে গাছগাছালি কিছু এবং একটা বাউন্ডারি ওয়াল দেওয়া, এবং সেই বাউন্ডারি ওয়ালের ভেতরেও অনেক গাছগাছালি এবং একটা ছোট বাঁশ ঝাড়ের মতো আছে বেশ। এটা তিনি মনে করতে পারেন তার চোখে যা ভাসে, কারণ তিনি দূর থেকে তাকাইলেই দেখতে পেতেন বারান্দা থেকে গাছগাছালি, গাছের পাতা উঠতেছে, সুন্দরই লাগতো তার কাছে। বাউন্ডারি ওয়ালের জন্য মোটামুটি তার দৃষ্টি আটকায় যেত একটা লেভেল পর্যন্ত, তার উপর থেকে গাছগাছালি দেখা যেত এবং দূরে বাঁশ ঝাড়ের অংশ দেখা যেত। তো তিনি চিন্তা করলেন যে বাসা কোথায়, সামনের বাড়িতে থাকতো মানে বুঝলাম না। তো চিন্তা করতে করতে তিনি আসতেছেন, তার কাছে কিন্তু একটু ভীতিকর লাগতেছে। রাস্তায় কিচ্ছু নাই, এই গলিটার মধ্যে একটা কুকুরও নাই, শুধু ওই যে একটা ল্যাম্পপোস্ট আছে সেটার আলো পড়ছে পুরো রাস্তায়, আর আকাশের চাঁদের আলোতে ঢেকে আছে জায়গাটা দিয়ে, এবং রাস্তাটা কিন্তু মানে ডার্ট রোড, মাটির রাস্তা। হেঁটে হেঁটে আসতেছেন তিনি এবং তাকাচ্ছেন, এবং দুই পাশে যেসব জায়গা এখন মানে যারাই ওখানে জায়গা রাখছে বা যাদেরই জায়গা তারা সবাই বাউন্ডারি ওয়াল দিয়ে রাখছে। তো তিনি দেখতেছেন বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা, এবং প্রত্যেকটা বাউন্ডারি ওয়ালের ভেতরে গাছগাছালি, বেশিরভাগ জায়গায় ঘর বাড়ি নাই, মানে একদম গাছপালা এরকম নুয়ে আসছে। এবং দুই একটা জায়গায় দেখা যায় এই বাউন্ডারি ওয়ালের পাশে একটা গেটের ভেতরে দেখা যায় দূরে ঘর, সেখানে হয়তো কেউ থাকে, তাও খুব কম, দুই একটা ফ্যামিলি ওইখানে, এরকম দেখতেছেন তিনি। তো দেখতে দেখতে তিনি চলে আসছেন একেবারে তার বাসার কাছে। এখানে ঝিঝির ডাক বেশ প্রকট হয়ে গেছে, বেশ কঠিনভাবে ঝিঝি পোকা ডাকতেছে এবং অন্ধকার, কারণ ওই যে ল্যাম্পপোস্টের আলো এখানে আসতেছে না। তো তিনি একবার খুব কিউরিয়াসিটিতে পড়ে গেলেন যে বাসার সামনে একটা গাছের বড় ডাল ঝুলে আছে বাউন্ডারি ওয়ালের এই পাশে, একটু দেখি না কি আছে বাসার ওখানে। বলছে যে ঘর, মানে এই ঘরটা যেটা শুনছে যেখানে ঘর ছিল সামনের বাসায় থাকতাম, অন্তত বাসা নাই, বাসা কোত্থেকে। চিন্তা করতে করতে তিনি যতটুকু আলো আসতেছে ততটুকুই নিজের মোবাইল ফোনটা হাতে নিয়ে, তার যেই তখনকার সময় কিন্তু মোবাইল ফোন চলতো সিম্বেরিয়ান, মানে ওই যে উপরে ফ্ল্যাশ লাইট থাকতো ওরকম আর কি। তো উনি তার মোবাইল ফোন সাথে নিয়ে চলে গেলেন হেঁটে সেই বাউন্ডারি ওয়ালের কাছে গিয়ে তিনি উকি দেওয়ার চেষ্টা করেন। দেখলেন বাউন্ডারি ওয়ালটা মোটামুটি তার বুক সমান উচ্চতায় আর কি। তো তিনি দুই হাত দিয়ে চাপ দিয়ে উঠে বসলেন বাউন্ডারি ওয়ালে, তাকায় এইবার ভিতরে আলো মেরে দেখতেছেন, চাঁদের আলো কিন্তু বেশ ভালোই পড়ছে ভিতরে। তো তিনি দেখতেছেন যে আশ্চর্য ব্যাপার,
ওই যে গাছপালা এবং একটা বাঁশঝাড় বেশ আছে ভিতরে, একটা সুন্দর ইকোসিস্টেমের মতো, মানে প্রাকৃতিক ইকোসিস্টেম, তার কাছে বেশ অন্যরকম লাগলো। কিন্তু কর্নারে, মানে একেবারে কর্নারের দিকে ওইখানে একটা তাদের মতো একতলা বাড়ি ছিল, এক সময় বোঝা যাচ্ছে যেটা ভেঙে ফেলছে, ওইটা ভেঙে ফেলছে এবং সেগুলো জিনিসপত্রগুলো রাখা। এবং ওই পাশে একটা গেট আছে, এই বাসার পেছন দিকে, মানে বাউন্ডারি ওয়ালের পেছনে যে বাউন্ডারি, সেখানে গেট আছে, মনে হচ্ছে সেখান থেকে এগুলো নিয়ে যায়, মাল আনা নেওয়া করে। এই কারণে ওনার চোখে পড়েনি, মানে ওই পাশের যে গলি বা ওই পাশের যে ঢোকার রাস্তা, ওই পাশ থেকে এই জিনিসগুলো নেওয়া হয় আর কি, এই পাশে বাউন্ডারি দিয়ে করে না, ওই পাশ থেকে করে। তিনি বুঝলেন যে এখানে একটা বাসা ছিল, একতলা বাসা, সেটাকে ভেঙে জিনিসপত্র সরায় নেওয়া হচ্ছে, তার মানে রিসেন্টলি একটা বাসা ভাঙা হয়েছে এখানে। তো এটা ভেবে তার গায়ে একটা কাঁটা দিয়ে ওঠে কালকের কথাটা মনে করে। তো তিনি তাড়াতাড়ি ওখান থেকে ঘুরে যান, নেমে যাবেন দেয়ালের উপর থেকে। তো তিনি যখন নাকি ঘুরছেন, তার বাসার দিকে তাকায়, তার মনে হলো তার বারান্দায় একটা জব্বা পরা কিছু দাঁড়ায় আছে, সাদা জব্বা পরা, একেবারে এক মানুষের থেকে বেশ উঁচু, মানে প্রায় লম্বা কোনো মানুষের মতো। তার সারা শরীরে রোম দাঁড়া যায়, তারপরে কুজবাম্প হয়ে যায়। লাফ দিয়ে তিনি নামেন টুটুল সাহেব, এবং তিনি ভয়ে আস্তে আস্তে কাঁপতে কাঁপতে ঘরে চলে আসেন। ঘরে আসার পরে তিনি মানে আর কোনো কথা বলেন নাই, নিজের মতো ফ্রেশ হন, এবং তিনি বারান্দার ধারে কাছেও যাওয়ার চিন্তা করেন না, বারান্দার দরজাও খোলার চিন্তা করেন না যে বারান্দার দরজা খুলবেন না। তিনি তার মতো মোটামুটি ফ্রেশ হয়ে খেতে বসেন, বাসায় খাওয়া দাওয়া করে তিনি তার রুমে চলে যান। তো রুমে গিয়ে তখনকার মানুষ নিউজ দেখতো, মানে আজ থেকে প্রায় দেখা যায় 15-20 বছর আগের ঘটনা এটা। তো তখন নিউজ দেখতো মানুষ, তো ওই নিউজ একটু দেখে তিনি সেগুলো বন্ধ করে তিনি চিন্তা করতেছেন ঘুমায় যাব, ভয়ও ভুলেও বারান্দার কথা চিন্তা করতেছেন না। অথচ তিনি কিন্তু বারান্দায় যেতেন, নিজের মতো হালকা পাতলা ধূমপানের অভ্যাস ছিল, যেতেন, কিন্তু আজকে ভয়ও বারান্দায় যাচ্ছেন না। বাতি বন্ধ করার আগে একবার শুধু দেখলেন যে বারান্দাটার দরজার ছিটকানি দেওয়া নাকি, দেখলেন ছিটকানি দেওয়া আছে। তো তিনি আস্তে করে বিছানায় ওঠার সময় বাতিটা বন্ধ করে দিলেন রুমের, এবং বারান্দার বাতিটা জ্বালায় দিয়ে তিনি চলে আসলেন বিছানায় উঠে গেলেন। বিছানায় উঠে শুয়ে আছেন, অনেকক্ষণ ঘুমের চেষ্টা করছেন, ঘুম আসতেছে না। হঠাৎ করে তিনি দেখলেন যে তাদের বারান্দার বাতিটা টপ করে নিভে গেল, পুরো বারান্দা অন্ধকার হয়ে গেল। ঘরের মধ্যে হঠাৎ করে মনে হলো হালকা আলোর যে সোর্স ছিল সেটা চলে গিয়ে পুরো ঘরটা ঘুরঘুরটি অন্ধকার হয়ে গেল। মানে কয়েক সেকেন্ড সময় লাগে তো বাইরের আলো, হালকা আলো যেটা ঢুকে আকাশের আলো, সেটা মানে ইউজ টু হইতে। এর মধ্যে তিনি শব্দ পেলেন তাদের যে কিচেনের দিক থেকে, মনে হলো ধুমধাম করে হাঁড়ি পাতিল পড়লো কতগুলা, মানে বড় বড় হাঁড়ি বা কিছু যে ফেলে দেয় কেউ, তার থেকে সেরকম ধুমধাম করে শব্দ হলো হাঁড়ি পাতিল পড়ার। তো তিনি মানে ভয় পেয়ে গেলেন, এই শব্দটা খুব বেশি লাগছে তার কাছে, এরকম গভীর রাতে ঝিঝি পোকার ডাকের মধ্যে হঠাৎ করে হাঁড়ি পাতিল পড়ার শব্দ, এবং বাতি নিভে গেছে একই সাথে বারান্দার। প্রচণ্ড ভয় পেয়েছেন তিনি একবার চিন্তা করলেন উঠে বসবেন, পরে চিন্তা করলেন যে ওই রান্নাঘরের কাছেই কিন্তু তার মায়ের রুম, বোনের রুম, তারা তো উঠে ওদিকে যাওয়ার কথা, তারা গেল না কেন? একটু চিন্তা করলেন, করে তিনি আর কিছু বললেন না, এবং তার নিজেরও সাহস হচ্ছে না। তিনি একবার কাঁথাটা সরায় একটু তাকালেন বারান্দার দিকে, আস্তে করে দেখলেন বারান্দার দরজাটা আবার গতকালকের মতো ক্যাঁচ করতেছে, মানে দরজাটা একটুখানি খুলে একটুখানি লাগে, একটুখানি খুলে একটুখানি লাগে, একটু ক্যাচ করে বাড়ি গায়ে টপ টপ করে। তিনি ভয়ে আর কোনো শব্দ করলেন না। তিনি চিন্তা করলেন আজকে যদি ওইভাবে করে কুয়াশা ঢোকে আজকে তিনি মারাই যাবেন ভয়ে, তার এত ভয় লাগছে। তিনি মানে কোনো কিছু না চিন্তা করলেন আমি তো দরজা লাগাইছি, এখন দরজা কেমনে খুলছে আমি জানি না। তিনি আস্তে করে গায়ের মধ্যে কাঁথা একদম মানে মুড়ি দিয়ে তিনি শুয়ে পড়লেন এবং দোয়া পড়তেছেন মনে মনে। দোয়া পড়তে এক সময় তিনি ঘুমায় গেলেন, কোনো শব্দ পেলেন না, ওই দরজা খোলা বা কিছুর মতো শব্দ হলো না। এবং তিনি উঠে বসলেন দিনের বেলা, উঠে চিন্তা করলেন গতকাল রাতে বারান্দার দরজার কাছে গেলেন, গিয়ে দেখলেন দরজা লাগানো, খুবই আশ্চর্য ব্যাপার। এবং তিনি ঘরে গেলেন, যে জিজ্ঞেস করলেন যে কালকে হাঁড়ি পাতিল পড়ার শব্দ পেয়েছে নাকি? বললো যে হ্যাঁ, হাঁড়ি পাতিল নাকি কতগুলা মনে হয় একদম উপরে তাক থেকে ধুমধাম করে ফেলে দিছে কেউ। তো বাসার মধ্যে তার মা বোনরা বলতেছে ইঁদুরও ফেলতে পারে। তো বলছে ইঁদুর এরকম বড় হাঁড়ি ফেলে দিচ্ছে, 5 কেজির মাংস রান্না করা বাতিল, বলে ইঁদুর এত বড় মানে এর হাঁড়িটা ফেলে দিল। তো তারা খুব অগেছে, বাসায় ইঁদুর পাইছে নাকি জিজ্ঞেস করলো, তারা খোঁজাখুঁজি করেও পেল না। তো এরপরে পরদিন যখন নাকি এই টুটুল সাহেব ঘুমাইতে গেছেন, মানে ওই দিন রাতের বেলায়, আবার পরদিন বেলা ওই দিন রাতেই যখন ঘুমাইতে গেছেন, তিনি আবার কিন্তু এই ঘুমের মধ্যে তিনি মনে হলো তার কাছে যে তার রুমের মধ্যে কিছু একটা বসে আছে সোফায়। ওই ভয়ে তিনি ওরকম কাঁথামুড়িতে দোয়া পড়ে ঘুমায় গেলেন। তো এরপরে এরকম একটা জিনিসই চললো বেশ অনেক দিন, তার কাছে মনে হতে থাকলো তার বাসায় কারো প্রেজেন্স আছে,
তিনি ভয়ে কাউকে বলতেছেন না যে তার মা বোনরা ভয় পাবে, তিনি কারোর সাথে আলোচনা করতেছেন না। তিনি বুঝতে পারছেন বাসায় কিছু একটা প্রেজেন্স আছে এবং তিনি চিন্তা করতেছিলেন যে কাকে বলবেন, তাকে যেহেতু নিষেধ করছে কাউকে বলতে না, আবার ক্ষতি হয় কিনা। তিনি এটা শুনছেন যে অতি প্রাকৃত ব্যাপারে কারোর সাথে আলাপ করলেও ক্ষতি হলেও হতে পারে, এরকম তিনি চিন্তা করতেছেন। এরকম চলে গেল প্রায় 2 সপ্তাহের মতো চলে গেল। 2 সপ্তাহের মতো চলে যাওয়ার পরে তিনি এই জিনিসগুলো তিনি ফেস করতেছেন, যে মনে হয় যে তার ঘরেই কেউ একজন আসে, আর তিনি থাকতেন সামনের রুমটাতে। তো 2 সপ্তাহ মতো চলে গেল। তো একদিন রাতে তিনি ঘুমাতে গেছেন, তো ঘুমের মধ্যে তিনি সেই আধো জাগরণ একটা স্টেটে ছিলেন, তখন পুরো ঘুমায় যান নাই। এই সময় ঠিক সেই কণ্ঠস্বরটা শুনলেন তার কানের কাছে, একদম মোলায়েমভাবে ভারী। তাকে বললেন, তার ভালো নাম ধরে বললেন যে তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোরা আমাদেরকে থাকতে দিছিস কয়দিন, আজকে চলে যাচ্ছি, আমাদের থাকার জায়গা ঠিক হয়ে গেছে, আর তোদেরকে বিরক্ত করব না। এই কথাটা শুনলেন এবং শোনার পর তিনি যে উঠে যাবেন তা না, তার আরও ভয় লাগলো। আসলে কণ্ঠস্বরটা নাকি এমন ছিল যেটা শুনলেই ভয় লাগে, শরীর একদম অন্যরকম হয়ে যায়। তো যাই হোক, তিনি আবার চুপচাপ চোখ বন্ধ করে পড়ে থাকলেন এবং ঘুমায় গেলেন। তো এইভাবে রাত পার হয়ে গেল, দিন হলো সকালবেলা। তো তিনি ঘুম থেকে উঠেই ফিল করলেন যে পুরো পরিবেশটা একটু ভিন্ন মনে হচ্ছে, বাসাটা হালকা মনে হচ্ছে অনেক। এবং তিনি কিছু বললেন না, ওই দিনের মতো তিনি বের হয়ে কাজে গেলেন। যখন আসার সময় তো অবশ্যই ভয় লাগছে, রাস্তাটা তিনি ওই ভয়টা ফিল করছেন। আসার পর বাসায় এসে আজকে আর কিছুই ফিল করলেন না, বাসাটা খুব হালকা মনে হচ্ছে, বারান্দাটাকে স্বাভাবিক মনে হচ্ছে নিজের কাছ থেকে, মন থেকেই। এবং রাতের বেলা তিনি আর সেই যে এর মাঝখানে কিন্তু যে কয়দিন ছিল প্রতিদিনই তার কাছে মনে হয়েছে বারান্দার দরজাটা এরকম খুলতে লাগতো হালকা। আজকে দেখলেন যে দরজায় কোনো সমস্যাই নেই, দরজায় যেরকম সেরকম, এবং বাতি জ্বলতেছে, সব নর্মাল আর কি, যেভাবে তিনি রাখছেন সব একেবারে অ্যাজ ইট ইজ ছিল। এবং তার মধ্যে ফিলটাও ছিল না তার ঘরের মধ্যে কেউ আছে। তো যাই হোক, তিনি যথারীতি নিয়ম মতো ঘুমাইলেন। ঘুমায় পরদিন তিনি সকালে উঠে পরিবারের সবার সাথে একটু গল্প করতে বসলেন টেবিলে বললেন যে আজকে তোদেরকে তার বোনকে বলতেছে যে আজকে একটা ঘটনা বলবো, তোরা শোন, এরকম একটা ব্যাপার আমার সাথে ঘটছিল এবং আমি এরকম। তো তার বোন খুব চুপ করে থেকে বললো কি আমার সাথেও ঘটছিল। তার মা বললো যে আমার সাথেও ঘটছে, এরকম যে এই কানের কাছে কণ্ঠ শোনা এই ব্যাপারটা, এবং সবাইকেই নাকি বলছে যে কাউকে বলতে না, এবং এই জন্য কেউই শেয়ার করে নাই। এবং এই বলার কারণেই তারা হাঁড়ি পাতিল পড়ার পরে কেউ আর যায় নাই রান্না করে হয়। এবং ঠিক যেইভাবে টুরুল সাহেবকে বলে গেছে যে তারা চলে যাচ্ছে, একইভাবে নাকি সবাইকে বলে গেছে যাওয়ার সময়। খুবই আশ্চর্য ব্যাপার, এবং এই কারণে ওই দিন তারা সবাই শেয়ার করে দিছে। এবং যাই হোক, এরপর থেকে নাকি টুরুল সাহেবদের বাসায় আর কোনো সমস্যা হয়নি, এবং ওই জায়গায় পরবর্তীতে আস্তে ধীরে মানুষ আরও বাড়ি তৈরি করছে, ওই যাদের প্লট ছিল বিভিন্ন মানুষ, এবং এখন একটু আলোকিত হয়েছে, ল্যাম্পপোস্ট আরও কাছায় চলে আসছে। তো এই ছিল সাকিবুর রহমানের শেয়ার করা ঘটনা। কেমন লেগেছে আপনাদের কাছে জানাতে ভুলবেন না। আমাদের কাছে জানাবার ঠিকানা হচ্ছে odbhutur@gmail.com, odvoore@gmail.com। ঠিকানা একই আছে, পাঠিয়ে দিন আপনার ঘটনা, পাঠিয়ে দিন আপনার কোনো এক্সপিরিয়েন্স, অথবা আপনার জানা কোনো মিথ বা লেজেন্ড, অথবা আপনার পরিচিত জনের কাছ থেকে কোনো ঘটনা যদি শুনে থাকেন সেটি পাঠিয়ে দিতে পারেন সেই মানুষটির কনস্ট্যান্ট নিয়ে। এখন চলে যাব পরবর্তী ঘটনায়। যাবার আগে একটা জিনিস শেয়ার করবো, আরেকটা জিনিস বলেছিলাম যে শেয়ার করবো, যে মিরাজ সম্পর্কে। যে মিরাজ বলতে এই মরুভূমির মরিচিকা মিরাজ, এটা বলেছিলাম যে অনেক সময় জিনের মুভমেন্ট, এটা আমরা কিন্তু মিরাজের মতো দেখি, যেরকম চলাফেরা। এইটার একটা ছোট্ট ঘটনা আছে, আমি অনেক আগে এটা রেডিওতে বলেছিলাম, আজকে আবার বলি। আপনারা অনেকে কিন্তু বলেছেন যে বাবু ভাই রেডিওর ব্যাপারগুলো একটু শেয়ার করবেন আমাদের সাথে, সে রেডিওতে যেগুলো বলতেন সেগুলো আবার শুনতে চাই। এটা আমার মনে আছে, আমি হয়তো বলেছিলাম রেডিওতে। তো আমার মামার সাথে ঘটা, আমার সেই মামা এখন নাই পৃথিবীতে, তিনি চলে গেছেন পৃথিবী ছেড়ে, তার জন্য আপনারা দোয়া করবেন। অ্যাকচুয়ালি আমার 3টা মামা চলে গেছেন পৃথিবী থেকে, এবং খুব শর্ট টাইমের মধ্যেই তারা চলে গেছেন। আল্লাহ তাদের বেহেশতে নসিব করুক। তো এই মামা, তিনি আমার খুব ক্লোজ ছিলেন। আমার সবচেয়ে ছোট মামা, আমার বয়সে ডিফারেন্সও কম আমার সাথে অনেক। তো তিনি বলেছেন রাতের বেলা ওনার যে ময়লার যে গার্বেজ ব্যাগটা, তিনি বাসার থেকে উপরের ফ্ল্যাট থেকে একদম নিচে নিয়ে রেখে আসতেন নিচে। তো একদিন উনি এরকম গার্বেজ ব্যাগ হাতে নিয়ে যাচ্ছেন নিচে, তো তার বাসার থেকে বের হয়ে তিনি একটা সিঁড়ি নিচে নেমে গেছেন, এবং এইখানে দ্বিতীয় সিঁড়ির কাছে বাতিটা যে ছিল সেটা ফিউজ হয়ে গিয়েছিল। তার নিচের সিঁড়িতে বাতি ছিল, ওপরে আর নিচে বাতি আছে, মাঝখানের ফ্ল্যাটটার সামনে লাইট ছিল না, ফিউজ হয়ে গিয়েছিল। তো মামা দেখতে পাচ্ছেন যখন নেমে যাচ্ছেন সেকেন্ড সিঁড়ির কাছে আর কি, যেই ফ্লোরটাতে বাতি নিভানো, সেখানে দেখছেন বাসার সামনে ময়লার যে একটা রাখা, এই ছোট্ট গার্বেজের মতো রাখা,
তো সেখানে নিষেধ ছিল সবার জন্য, জাস্ট বলা হয়েছিল যে গার্বেজ প্যাক করে বেঁধে ওইখানে রেখে দিতে পারেন, কিন্তু নিজ দায়িত্বে নিচে দিয়ে আসবেন। কিন্তু তারা মনে হয় এটা দেয় নাই। তো মামা দেখতেছে গার্বেজের যে বিনটা সেটার সামনে একটা ওই যে মিরাজের মতো, মানে মিরাজ কি বুঝতে পারছেন তো, যে মরুভূমিতে অথবা রাস্তায় পিচ ঢালা রাস্তা অনেক দূর থেকে আপনারা দেখবেন একটা মরিচিকাটা হচ্ছে মানুষের কাছে মনে হয় একটা জলাধার, মানে মনে হচ্ছে যে পানির একটা উৎস বা একটা বেশ পানি জমে আছে এক জায়গায়, পানি মানে উথাল পাথাল করছে, কিন্তু আসলে ওখানে কিছু নাই। এটা হয় আসলে জলীয় বাষ্পর সাথে আকাশের আলোর একটা রিফ্লেকশন ঘটে সেই বাষ্পর মধ্যে, এবং এই ফলে দেখা যায় মিরাজটা। এবং ওই জিনিসটাই মনে হচ্ছে একটা মিরাজ, হালকা হালকা আলোতে উনি দেখতেছেন একটা মিরাজের মতো, এবং সেইটা একটা বিড়ালের মতো শেপ, একটা বিড়াল, বড় আকারের বিড়ালের মতো শেপ, একটা মিরাজের মতো জিনিস, মানে অস্পষ্ট টাইপের একটা ধোঁয়াটা জিনিস, বিড়ালের মতো আকৃতি বসে আছে সেই গার্বেজ ক্যানের কাছে, এবং মুখ দিয়ে কিছু একটা করতেছে সেই গার্বেজ। এবং তিনি খেয়াল করলেন হালকা আলো আধারিতে, কারণ উপরের আলো আর নিচের আলোতে হালকা আলো আধারি হয়ে গেছে সিঁড়িঘর ওই জায়গাটা, তিনি এতটুকু আলোতে দেখতেছেন ওই গার্বেজ ব্যাগের মুখ কিন্তু খোলা এবং কিছু একটা করতেছে। উনি যখন নাকি সিঁড়ির মাঝখানে চলে আসছেন, ওই সিঁড়ি থেকে এই সিঁড়িতে, তাকে ওই জিনিসটা বুঝতে পারছে ওনার উপস্থিতি, এবং সেটা তাকাইছে ঘুরে আমার মামার দিকে। তিনি বুঝতে পারছেন মাথা ঘুরে যেভাবে তাকায়, জাস্ট লাইক মনে হচ্ছে সেই মিরাজের মানে ওই যে জলীয় বাষ্পের মতো জিনিসটা ঘুরে ওনার দিকে তাকাইছে, তাকায় একটু সরে গেছে গার্বেজ ব্যাগের ওখান থেকে। তা আমার মামা তিনি দোয়া পড়তে নামতেছিলেন, নেমে ওই সিঁড়ির ওই জায়গাটা আস্তে করে পার হয়ে তিনি নিচে চলে গেছেন। গিয়ে তিনি তার মতো গার্বেজ ব্যাগটা রাখছেন, রেখে আবার যখন উঠে আসতেছেন তিনি দেখেন যে ওই জায়গায় ওই জিনিসটা আবার গার্বেজ ব্যাগের মধ্যে মুখ দিয়ে কিছু একটা করতেছে, ঠিক সেম জিনিস, একটা মনে হচ্ছে জলীয় বাষ্পর আকৃতির একটা বিড়ালের মতো। তো তিনি আবার দোয়া পড়তে উঠছে, এবং একইভাবে ওনাকে দেখে ওটা সরে গেছে, ওখান থেকে একদম কর্নারে চলে গেছে। উনি উঠে যখন আবার নিজের সিঁড়ির কর্নারে গেছেন, দেখতেছেন যে ওইটা আবার ফিরে আসছে গার্বেজ ক্যানের ওইখানে, এবং তিনি আস্তে আস্তে করে তাড়াতাড়ি দ্রুত তিনি বাসায় ঢুকে যান, সালাম দিয়ে দোয়া পড়তে বাসায় ঢুকে যান মামা, বাসায় গিয়ে উজু করে ফেলেন। তো এই হচ্ছে ব্যাপার। এবং আরও অনেকে কিন্তু এই জিনিসটা আমাকে বলছে, বিদেশেও বলছে, অনেকেই দেখছে এরকম উডসের পাশে, আমি ফ্লোরিডাতে অনেকের কাছে শুনছি যে তাদের উডসের কাছ থেকে তারা এরকম দেখছে যে জলীয় বাষ্পের মতো কিছু একটা মুভ করে চলে গেছে। এবং আমি নিজে মেরিন ড্রাইভে একটা কিছু চলতে দেখছিলাম, যেটা বলছে মনে হচ্ছে পানির মতো, মানে একটা ট্রান্সপারেন্ট ব্যাগের মধ্যে যদি পানি নেয় কেউ, এবং সেই পানিটা যদি মানে যেরকম ট্রান্সপারেন্ট হবে, একটা ব্যাগ ভর্তি পানি, প্লাস্টিকের ব্যাগে যদি পানি নিয়ে আপনি পুরো রাস্তার একটা অংশ কভার করে দেন, ওইটা ছিল গরুর আকৃতির প্রায়, যদি হয় আপনার দৃষ্টির সামনে, কিন্তু আপনি দেখছেন ট্রান্সপারেন্ট, কিন্তু একটা ঘোলাটে ভাব, ওইটাও কিন্তু একটা মিরাজের মতোই প্রায়, এরকম কিছু মুভ করে চলে গেছিলো, এবং আমার মোটরসাইকেল স্টার্ট বন্ধ হয়ে গেছিলো ওই জায়গায়। এটা কিন্তু আমি নিজেও এরকম দেখছি। তো এই হচ্ছে ওই জিনিসটার ব্যাখ্যা, যেটা আপনাদেরকে বলছিলাম, যে অনেকে কিন্তু দেখেন মরুভূমিতে, দেখেন এছাড়াও অনেক জায়গায় দেখেন যে এরকম কিছু জিনিসের চলাফেরা, যেটা একটা ধোঁয়ার মতো ট্রান্সপারেন্ট কিছু মুভ করে যাচ্ছে, বা জলীয় বাষ্পর মতো, মানে যে জিনিসটা আপনারা দেখতে পারেন রাস্তায়, মরুভূমিতে, বালিতে, গভীর ইসে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আজকে যে ঘটনাটি নিয়ে এসেছি, এই ঘটনাটি হতে চলেছে অনেক ভয়ঙ্কর। আমার নাম মোহাম্মদ আরিফ আহমেদ। আজকের ঘটনাটি আমি বলছি লালমনিরহাট থেকে, এবং আজকের ঘটনাটি আমাকে যিনি পাঠিয়েছেন তার বাড়ি রংপুর থেকে 40 থেকে 45 কিলোমিটার দূরে। তো কারণবশত সে তার এলাকার নাম আমাকে প্রকাশ করেনি, তো তার এলাকার নামটি প্রকাশ করেনি, এবং তার নাম হলো রফিক, এবং তার বন্ধুর নাম হলো সজীব। ঘটনাটি মূলত রফিক আর সজীবের সাথেই ঘটেছিল। তো ঘটনাটি যেভাবে ঘটেছিল আমি ঠিক সেভাবেই বলছি। ঘটনাটি বলার আগে আমি একটি বিষয় বলে নিই। ঘটনাটি যেখানে ঘটেছিল সেই জায়গাটির নাম ছিল মরামাঝির ঘাট, এবং এই মরামাঝির ঘাটকে নিয়ে অনেক হন্টেড ঘটনা রয়েছে এবং ভয়ঙ্কর ঘটনা রয়েছে, যেগুলো ঘটনার সাক্ষী এলাকাবাসী। তো সজীব আর রফিক খুবই সাহসী ছেলে ছিল, এবং তারা মাছ ধরতে খুবই পছন্দ করত, এবং তারা দুজন একসাথেই যেখানে সেখানে মাছ ধরতো বর্ষাকালে। তো এই মরামাঝির ঘাটটি ভয়ঙ্কর হওয়ায় সেখানে কেউ যেত না,
এবং সেখানে রাতের বেলা কেউ যেতে ভয় পেত। এবং সজীব আর রফিক এরা ভয় না পাওয়ায় এরা সিদ্ধান্ত নেয় যে সেখানে তো বড় বড় মাছ পাওয়া যায় এবং সেখানে কেউ যায় না, চল আজকে আমরা দুজন সেখানে গিয়ে মাছ মারব। তো এরা দুজন করে কি, সেখানে যাওয়ার উদ্দেশ্যে বের হয় এবং তারা একটি জাল, একটি টর্চ লাইট এবং যা মানে মাছ রাখার জন্য একটি বড় একটি পাতিল বা বড় একটি কিছু নিয়ে সেখানে রওনা দেয় এবং তারা সেখানে পৌঁছায় দেয়। মরামাঝি ঘাটের সেখানে গিয়ে তারা তাদের একটি নৌকা ছিল, তারা সেই নৌকাটি নেয় এবং নৌকাটি নিয়ে তারা নদীর মাছ বরাবর যায়। তো সেখানে মাছ মারতে মারতে হঠাৎ সেখানে খুব ঝড়ো বৃষ্টি আসে এবং তারা মাছ মারতে শুরু করে। এক পর্যায়ে তারা ঝাঁকি জাল বলে, যেটা ঝাঁকি জাল ফেলছিল। তো 2-3 বার ঝাঁকি জাল ফেলার পর তারা কোনো মাছ পায় না এবং তৃতীয় বা চতুর্থবার যখন তারা ঝাঁকি জাল ফেলে, জালের মধ্যে হঠাৎ খুব নড়াচড়া অনুভব করে। তারা মনে করে যে বিশাল বড় একটি মাছ আটকেছে, যার কারণে এত নড়াচড়া করছে এবং জালটি টেনে তোলা সম্ভব হচ্ছিল না। রফিক এবং সজীব মিলে জালটি খুব টানতে থাকে, কিন্তু টেনে তোলা সম্ভব হচ্ছিল না। পরে দুইজন খুব জোরে টানার ফলে জালটি উপরে আসতে শুরু করে। উপরে আসতে আসতে হঠাৎ রফিক লক্ষ্য করে জালটির মধ্যে একটি মাথা উঠে এসেছে এবং এই মাথাটি তাদের দিকে তাকিয়ে আছে। এটি দেখে রফিক খুবই ভয় পায় এবং সজীব দেখলো যে যে মাথাটি উপরে উঠে এসেছে তার চামড়া পচা এবং গলা এবং তার চোখ দুটো, তার চোখের যে সাদাটি এটি নেই, তার চোখ দুটো নেই এবং তার চোখের জায়গা দুটো একদম কালো হয়ে রয়েছে, মানে গর্ত। এটি দেখে তারা দুজনেই খুবই ভয় পেয়ে যায় এবং তারা সাথে সাথে সূরা কালাম করা শুরু করে। ঠিক সেই পর্যায়ে অবয়বটি বলে ওঠে, তোরা আমাকে কেন জাগালি, আজকে তোদের আর নিস্তার নেই। এদিকে প্রচুর পরিমাণে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি, আর অন্য পর্যায়ে দেখা যাচ্ছে যে এরকম একটা পরিবেশ, এরকম একটা অবয়ব পানি থেকে উঠে এসেছে এবং তারা এক পর্যায়ে সূরা কালাম পড়তে শুরু করে এবং তারা বুঝতে পারছিল না কি করবে। ঠিক সেই পর্যায়ে পানি থেকে বুদবুদ ভেসে উঠছিল এবং তারা এটি দেখে খুবই ভয় পেয়ে যায় এবং সেই মাথাটি সহ আরো কিছু মাথা নৌকার 4 সাইডে ভেসে উঠতে শুরু করলো। এটি দেখে তারা খুবই ভয় পেয়ে যায় এবং তারা নৌকাটি নিয়ে সাইডে যাওয়ার জন্য চেষ্টা করে, যে নৌকা বাইয়ে সাইডে তাড়াতাড়ি পৌঁছানো, কিন্তু সেটি আর হয়ে ওঠে না। তারা যে বৈঠাটি নিয়ে এসেছিল সে বৈঠাটি নৌকাতে ছিল না, কেউ একজন সেই বৈঠাটি সরিয়ে ফেলেছে। তাদের আর বুঝতে দেরি থাকে না কি ঘটনা ঘটছে। ঠিক সেই মুহূর্তে তারা যে নৌকার মধ্যে ছিল, ঠিক সেই নৌকার মাঝামাঝি অবস্থায় কিছু একটি খুবই সজোরে আঘাত করতে শুরু করে। আঘাত করতে করতে এক পর্যায়ে নৌকাটি ফুটো হয়ে যায় এবং পানি ঢুকতে শুরু করে এবং এদিকে বৃষ্টি এত পরিমাণে হচ্ছিল যে নৌকা প্রায় ডুবি নৌকার উপর অনেকগুলো পানি জমেছিল। তারা খুবই চেষ্টা করছিল সাইডে যাওয়ার। ঠিক সে পর্যায়ে সজীব করে কি নৌকা থেকে লাফ দেয়, দৌড়ে এসে নৌকা থেকে লাফ দিয়ে পারে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেখানে কিছু একটি তার পা ধরে টেনে তাকে ডুবিয়ে ফেলে। এটি দেখে রফিক খুবই ভয় পেয়ে যায় এবং সে কি করবে সে বুঝে উঠতে পারে না এবং সে এতটাই ভয় পেয়ে যায় সে নৌকার মধ্যেই অজ্ঞান হয়ে যায়। এবং পরবর্তী দিন রফিক নিজেকে আবিষ্কার করে নদীর সাইডে, মানে বিলের সাইডে, এবং সে আবিষ্কার করার আগে, সে তার জ্ঞান ফেরার আগে গ্রামের কিছু মানুষ সেখানে চলে এসেছিল এবং দেখতে পায় রফিক সে তার নৌকাটি এবং সে
নদীর এক সাইডে পড়ে আছে এবং গ্রামের লোকেরা এসে রফিকের ঘুম ভাঙায় এবং সে অজ্ঞান হয়েছিল, তার জ্ঞান ফেরায় এবং জিজ্ঞেস করে যে সজীব কই। তখন সে বলতে শুরু করে যে সজীবকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনারা সবাই দেখেন। তো ঠিক সে সময় গ্রামবাসীরা সেই বিলটার চারপাশে খোঁজা শুরু করে এবং খুঁজতে থাকে যে সজীব কোথায়, কিন্তু সজীবকে আর খুঁজে পাওয়া যায়। পরবর্তীতে রফিককে বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং তার কাছে পুরো ঘটনাটি শুনতে চাওয়া হয় এবং সে পুরো ঘটনাটি খুলে বলে যে তাদের সাথে কি কি ঘটেছিল। গ্রামবাসী এটি শুনে তার উপর প্রচুর রাগ প্রকাশ করে যে তুমি সেখানে কেন গিয়েছিলে, তোমার তো সেখানে যাওয়ার কথা না, সেখানে সবাই যায় না, সেখানে বিভিন্ন ধরনের সমস্যা, তারপর তুমি কেন গিয়েছিলে। তো পরবর্তীতে সজীবকে আর খুঁজে পাওয়া যায়নি। বিভিন্ন মানে রফিক বিভিন্ন ধরনের সমস্যায় পরবর্তীতে সম্মুখীন হন এবং রফিক বিভিন্ন ধরনের মানসিক সমস্যার সম্মুখীন হন এবং তিনি অস্বাভাবিকভাবে আচরণ শুরু করেন। তিনি এখনও সুস্থ হয়ে ওঠেননি। গ্রামের কিছু কবিরাজ এসে তাকে দেখার চেষ্টা করেছিল, কিন্তু কেউ তাকে সুস্থ করতে পারেনি এবং বিভিন্ন ধরনের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, সে এখনও সুস্থ হয়ে ওঠেনি। তো রাসেল ভাই এই ঘটনাটি আমাকে শেয়ার করেছেন তারই এলাকার একজন, যে আর কি তাদেরই মূলত কমন ফ্রেন্ড। আজকের ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আজকের কোন ঘটনাটি আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেই ঘটনাটি আমাকে জানাবেন এবং আপনাদের কাছে যদি আরও কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে শেয়ার করবেন। আপনাদের ঘটনাটি আমরা শেয়ার করব। আজকের ঘটনাটি আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।